তো আজ আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা আজ পড়বো পলিটিক্যাল কমিউনিকেশন। পলিটিক্যাল কমিউনিকেশনস নিয়ে আমরা চর্চা করব আজ। আমাদের পলিটিক্যাল কমিউনিকেশনস থেকে বেশ কতগুলো প্রশ্ন এসেছে, তবে সেই প্রশ্নের আহ, ধরনটা হচ্ছে যে সবই কমন, মানে 4-5টা বিষয় যদি খুব ভালো করে জেনে যাও তোমরা দেখবে সবই কমন পাবে। মেইনলি জিজ্ঞেস করে পলিটিক্যাল কমিউনিকেশনস থেকে যে পলিটিক্যাল কমিউনিকেশনস আইডিয়াটা কে দিয়েছে, পলিটিক্যাল কমিউনিকেশনস এর উপর লেখা বইগুলো, বইগুলোর নামগুলো জানতে চায় এবং রাইটারের নাম জানতে চায় অফকোর্স, এবং তার মধ্যে দু একটা টার্মিনোলজি জানতে চায়, যেমন সাইবারনেটিক্স, যেমন হচ্ছে রিসেপ্টর, এই সমস্ত টার্মিনোলজিসগুলো কে দিয়েছে, কার সাথে ম্যাচ করছে, এবং বড় জোর যদি হয় তাহলে দু একটা করে কিন্তু কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন জানতে চায়। সো এই সাধারণ বিষয়গুলোই যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু দেখবে যে মানে সব কোয়েশ্চেন্সই তোমাদের পক্ষে করা সম্ভব হবে। এখনো পর্যন্ত ওয়েবসাইটে আমি দেখলাম যে 36 কোয়েশ্চেন্স রয়েছে, আর দু একটা হয়তো বের হতে পারে। ঠিক আছে, আমি এটা ক্লাসের শেষে আরেকবার ট্রাই করব, যদি দু একটা আরো ইনক্রিজ করে তো ভালো। তো এই যে কোয়েশ্চেন্সগুলো, এই কোয়েশ্চেন্সগুলোই বেসিক্যালি তোমাদের জানতে চাইছে। তো এই 5টা-6টা কোয়েশ্চেন যদি মনে রাখো তাহলে এন্ট্রান্সেও তোমরা কমন পাবে, তোমরা নেট সেটেও কিন্তু কমন পাবে, মানে মেইনলি নেট সেটেরই কোয়েশ্চেন। সো এবং এগুলো সবই রিপিট। তো ভালো করে শুনবে, খুব বড় কোনো আলোচনা নয়, ছোট্ট একটা আলোচনা, সাধারণ আলোচনা। তার অনেক কিছু বিষয় আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি পলিটিক্যাল সিস্টেম পড়তে গিয়ে। পলিটিক্যাল সিস্টেমে আমরা যখন পলিটিক্যাল সিস্টেমে যেটা এক্সটেনশন ছিল স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ, যেখানে আমরা অ্যালমন্ড পাওয়েলকে পড়েছিলাম, সেই আলোচনায় আমরা পলিটিক্যাল কমিউনিকেশন সম্পর্কে 2-4টে কথা বলেছি। বাট পলিটিক্যাল কমিউনিকেশনস আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব, যদিও সেই বিস্তারিত আলোচনাটাও একটা সংক্ষিপ্ত আলোচনা, তার কারণ এখানে বিভিন্ন মডেল আছে পলিটিক্যাল কমিউনিকেশনের। ইন জেনারেল তোমরা জানো যে কমিউনিকেশনস আমাদের ফার্স্ট পেপারে পড়ানো হয়, তো সেখানে অনেকগুলো মডেল আছে, কমিউনিকেশনের বিভিন্ন চ্যানেলগুলো আছে, যেগুলো আবার আমাদের ইউনিট 9-এও ছিল। সো আমরা ওখানেও অনেকটা জেনে এসেছি, আবার ফার্স্ট পেপারে গিয়েও আগামী দিনে আমরা জানবো। আর এখানে সেগুলোকে আমি আর লিঙ্ক করছি না, ফলে এখানে যতটুকু দরকার ততটুকুই আমি আলোচনা করব, এবং তার মধ্যে থেকেই দেখো সব তোমরা কমন পাবে। বাকি আমাদের ফার্স্ট পেপারে আলোচনা হবে যখন তখন এগুলো হবে। তো কিছুটা ইউনিট 9-এ পড়েছি, ওটার সঙ্গে যদি মাথায় থাকে জিনিসগুলো তাহলে তো ভালো। ইউনিট 9 আমরা কমিউনিকেশনস থিওরিটা পড়েছি, সেখানে অর্গানাইজেশনের মধ্যে কমিউনিকেশনস কিভাবে কাজ করে, হরিজন্টাল কমিউনিকেশনস সেখানে রয়েছে, সেখানে ভার্টিক্যাল কমিউনিকেশনস কিভাবে রয়েছে, এগুলো সম্পর্কে আমরা একটু জানি, তাই না? তো ওগুলো মাথায় আছে বা না আছে তাতে কিছু যায় আসে না, যদি থাকে খুবই ভালো, না থাকলেও অসুবিধার কিছু নেই। আমি যা বলবো আজকে এগুলোই ভালো করে শুনবে, এগুলোই দেখবে সব কমন পাবে। চলে আসো আমাদের আলোচনায় তাহলে। আমাদের আলোচনা হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশনস। আগে বুঝে নাও পলিটিক্যাল কমিউনিকেশনস বিষয়টা কি, মানে কেন আমাদের জানতে হচ্ছে, তবেই গিয়ে তোমরা এটা যেটা পড়বো আমরা সেটা বুঝতে পারবে। পলিটিক্যাল কমিউনিকেশনস এর মধ্যে বুঝতেই পারছো যে দুটো টার্মিনোলজি আছে, একটা হচ্ছে পলিটিক্স আর একটা হচ্ছে কমিউনিকেশনস। তার মানে বুঝতেই পারছো যে কমিউনিকেশনস মানে হচ্ছে যে একটা যোগাযোগ, বাংলায় যেটাকে আমরা বলি যোগাযোগ। তাহলে যোগাযোগটা হচ্ছে বিশেষত রাজনৈতিক যোগাযোগ। এবার যখন আমরা রাজনৈতিক যোগাযোগ বলছি তখন বেসিক্যালি রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যেটা এই কার্ল ডয়েস বলেছে, যার ছবিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন কার্ল ডয়েস। তো কার্ল ডয়েস যেটা বলেছেন সেটা হচ্ছে যে রাজনীতি বলতে বেসিক্যালি যেটা বোঝায়, বা রাজনৈতিক সরকার বলতে বেসিক্যালি যেটা বোঝায়, সরকারই বলো, তো সরকার আর কিছুই না, রাজনীতির যে বিভিন্ন তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে বিভিন্ন অর্গানের মধ্যে সরবরাহ করাটাই এবং সঠিকভাবে সরবরাহ করে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে রাজনীতি বা সরকারের কাজ। সো রাজনীতি তার মানে রাজনৈতিক কমিউনিকেশনস মানে বুঝতেই পারছো যে এক প্রকার মানুষের যে উদ্দেশ্য আছে এবং যে স্বার্থ আছে, সেই উদ্দেশ্য এবং স্বার্থকে সামনে রেখে যে সমস্ত ইনফরমেশনস গুলো মানুষ একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আদান প্রদান করে এবং সেটার ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটাই আলটিমেটলি একটা পলিটিক্যাল সিস্টেমের কিন্তু ডিসিশনস বলে বিবেচিত হয়। সো পলিটিক্যাল কমিউনিকেশন যখন আমরা বলছি তখন বেসিক্যালি রাজনৈতিক যোগাযোগের কথা বলা হচ্ছে, এবং এই যোগাযোগটা বিভিন্ন আমাদের অর্গানস আছে তারা কিন্তু সম্পন্ন করে থাকে। এবার এই যে রাজনৈতিক যোগাযোগের কথা যখন আমরা বলছি, পলিটিক্যাল কমিউনিকেশনের যখন আমরা কথা বলছি, তখন এই শব্দ দুটি আমরা জানি যে বিশেষত তিনি এই আইডিয়াটিকে ডেভেলপ করার জন্য
তিনি দুটো, বিশেষভাবে দুটো বলা যেতে পারে যে ব্রাঞ্চের আইডিয়াকে ধার করেছেন। দুটো ব্রাঞ্চের, এখানে নিশ্চয়ই দেখতেও পাচ্ছ ছবিটার মধ্যে, আমি তোমাদের বোঝানোর জন্যই দিয়েছি যে একটা ছবিতে দুটো জিনিসকে তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে, দুটো না একাধিক বিষয় সেখানে ফুটে উঠছে, বাট মোটামুটি ভাবে তার মধ্যে আমরা জেনারেলাইজ করলে দুটো বিষয় বেরিয়ে আসছে। দেখো এখানে কতগুলো মেশিনারি পার্টসকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। মেশিনারি পার্টস কতগুলো ইন্ডিকেট হয়েছে, যেগুলো দেখো চরকার আকারে রয়েছে। এগুলো একটার সঙ্গে আর একটা লিঙ্ক রয়েছে, কানেকশন রয়েছে। আর তাহলে মেশিনের কথা বলা হচ্ছে এক প্রকার এখানে, মানে ইন্ডিকেশনসটা সেরকমই আসছে আমাদের, যে মেশিন কি হয় না, একটা যন্ত্রের সঙ্গে আরেকটা যন্ত্রের এখানে যে তাদের যে সংযোগ থাকে, তাদের মধ্যে যে ডেভেলপমেন্ট থাকে, সেই ডেভেলপমেন্ট আলটিমেটলি কি করে, সেই ডেভেলপমেন্ট আমরা জানি সেই ডেভেলপমেন্টের মধ্য দিয়ে পুরো একটা মেশিন চলে। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা মেশিনের যে বিভিন্ন পার্টসগুলো আছে, সেই পার্টসগুলো নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে তারা সেখানে ফাংশনস করে, এবং সেই ফাংশনসের ভিত্তিতে আমরা জানি যে পুরো মেশিনটা কিন্তু তার কাজটা সম্পূর্ণ করে, বা তার যে উদ্দেশ্য, যে আউটপুটটা তার দেওয়ার কথা, সেই আউটপুটটা সে কিন্তু দেয়। তো এটা একটা আইডিয়া, তিনি এই মেশিনারি সিস্টেম বা কম্পিউটারের এই আইডিয়াগুলোকে, বা যেটাকে তিনি সাইবারনেটিক্স বলেছেন, সাইবারনেটিক্স। তো সাইবার বা মেশিনারি সিস্টেমের বা কম্পিউটারের সিস্টেমের এই ভাবনাগুলো তিনি একদিকে নিয়েছেন। অন্যদিকে তিনি নিয়েছেন আমাদের হিউম্যান বডির, মানে বায়োলজির যে বিভিন্ন বায়োলজির যে একটা ফাংশনস, সেই ফাংশনসটিকে তিনি এখানে কিন্তু অ্যাডপ্ট করার চেষ্টা করেছেন। যে আমাদের বায়োলজি দেখবে, আমাদের যে শরীর দেখবে, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে কাজ করছে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। নির্দিষ্ট নিয়মে কাজ করছে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। স্বয়ংক্রিয় মানে অটোমেটিক বা অটোমেশন যেটাকে বলা যেতে পারে, যে অটোমেটিক কাজ করছে। এখানে কিন্তু আমরা বাইরে থেকে কোনো একটা বল প্রয়োগ করছি তা কিন্তু নয়, তা কিন্তু হচ্ছে না। একটা স্বাভাবিক নিয়মে ফাংশনস করছে। এবং কিছু কিছু বিষয় সেগুলো কি করছে, যে তার একটা সেন্স অর্গান আছে, সেই সেন্স অর্গান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট হচ্ছে, সেই কালেক্টেড ইনফরমেশনসগুলো ব্রেনে গিয়ে পৌঁছচ্ছে, এবং সেখানে কিন্তু ডিসিশন নেওয়া হচ্ছে। অর্থাৎ ব্রেনে গিয়ে ডেটাগুলো, ইনফরমেশনসগুলো প্রসেস হচ্ছে, তারপর স্টোর হচ্ছে, প্রসেস হচ্ছে, তারপর প্রসেস হয়ে সেখান থেকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। উদাহরণ নিয়ে নাও যে আমি এখন এখানে বসে আছি, হয়তো আমার পায়ে, হয়তো ধরে নাও এখনকার দিনে কলকাতার তো একটা সাধারণ পরিস্থিতি হচ্ছে, বা একটা সব থেকে খারাপ অবস্থা হচ্ছে যে মশা, ডেঙ্গু। তো ধরো এখন এখানে আমি যেখানে বসে আছি, এখানে একটা আমার পায়ে মশা কামড়াচ্ছে, আমার ইমিডিয়েট হাতটা ওখানে চলে যাবে যেখানে মশাটা কামড়াচ্ছে। তাহলে এই যে আমার পায়ে মশাটা কামড়াচ্ছে, আমাকে বাইট করছে, তো সেখানে আমার হাতটা পৌঁছে গিয়ে কি করতে চাইলো, সে হাতটা পড়তে চাইলো, যে তাকে তাড়ানোর চেষ্টা করলো, তাকে মারার চেষ্টা করলো, সেটা তার অ্যাকশন, তার রিয়াকশন। তাহলে অ্যাকশনটা কি ছিল? অ্যাকশনটা ছিল এটাই, যে কোনো একটা সেন্স, আমাদের স্কিন যেটা আছে, তার একটা নির্দিষ্ট সেন্স পাওয়ার আছে। তো সেই স্কিন কি করেছে, সেন্স করেছে, অর্থাৎ সে অনুভূতি তার হয়েছে যে তাকে একটা খারাপ কিছু একটা তাকে কিন্তু অ্যাটাক করছে, বা কিছু একটা তার একটা ক্ষতি করার চেষ্টা করছে কোনো একটা প্রাণী। তো এখন সেটা যে খারাপ, সেই ইনফরমেশনসটা, বা সেটা যে একটা যন্ত্রণাদায়ক, সেই ইনফরমেশনসটা কিন্তু মানে কয়েক মিলিসেকেন্ডও লাগে না। তো এই দেখবে এরকম, ধরে নাও কয়েক মিলিসেকেন্ড, তো কয়েক মিলিসেকেন্ডে ইনফরমেশনসটা আমার ব্রেনে পৌঁছে গেছে। প্রত্যেকটা মানুষেরই তাই হয়, শুধু আমার তা নয়। ব্রেনে পৌঁছে গেছে, ব্রেনে গিয়ে সেটা স্টোর হয়েছে, স্টোর করার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট বেসিসে সেটা কিন্তু প্রসেস করেছে, যে সেখানে কিছু ডিরেক্টলি, মানে প্রসেসটা কি করলো, ওটা যে সেই যে পায়ে যে আমার যন্ত্রণা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। তো পায়ের যন্ত্রণার এখানে যে আমার যে ধরন, সেই ধরনটা দেখে বা অ্যানালাইজ করে সেটাকে বুঝে গেল যে ওটা এক প্রকার মশা কামড়াচ্ছে, কোনো একটা মশা আমাকে কামড়াচ্ছে, অন্য কিছু কামড়াচ্ছে না। তো মশা যে কামড়াচ্ছে, সেটা সেই সেন্সটা আমার কিন্তু ওখানে, মানে ওই প্রসেস হওয়ার সঙ্গে সঙ্গে ইনফরমেশনসটা ব্রেনের মধ্যে কি হলো, যে সে কিন্তু আমাকে ডিরেকশনস দিয়ে দিল যে মশাটাকে মারতে হবে। এটা যদি অন্য কেউ কিছু করতো, এসে একটা ছোট বাচ্চা হয়তো এসে আমাকে বাইট করছে, তাহলে আমি কি তাকে মারার চেষ্টা করতাম না নিশ্চয়ই। তাহলে আমার ব্রেনও সেই ডিরেকশনসটা দিয়েছিল তখন হয়তো, বা বাচ্চাটা যদি আমাকে মারার চেষ্টা করে বা কামড় দেওয়ার চেষ্টা করছে, তাহলে হয়তো তাকে দেখে আদর পেত। কিন্তু মশাটাকে দেখে তো সেটা পাবে না। মশাটাকে দেখে অফকোর্স আমার এখানে কি পাবে, যে তার প্রতি হিংসাই পাবে, হয়তো যে আমি তাকে মেরে ফেলবো বা তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, কিছু একটা করবো। সো ব্রেনের মধ্যে সেটা কিন্তু ফাংশনস হচ্ছে, ব্রেন সেটাকে অ্যানালাইজ করে একটা পার্টিকুলার আউটপুট দিচ্ছে, আমার অন্য একটা অর্গানকে বলছে যে তোমাকে ওই কাজটি সম্পূর্ণ করতে হবে। ওই অর্গানটিকে বলছে যে
তাকে সেই কাজটি সম্পূর্ণ করতে হবে। সো আমার কোন অর্গানটিকে এখানে ডিরেকশনস দিয়েছে, আমার হাতকে ডিরেকশনস দিয়েছে যে আমি এই হাতটাকে প্রয়োগ করে হয়তো মশাটাকে মারার চেষ্টা করব, বা বাচ্চা যদি হয় তাহলে তাকে আদর করার চেষ্টা করব, এটাই তো করি। তো এখানে দেখো ব্রেন থেকে ইনফরমেশনসটা আসলো হাতের কাছে, হাত কি করলো সেটা কিন্তু তার অর্গানটাকে কাজে লেগে, মানে হাত এখানে একটা অর্গান, সে কিন্তু মশাটাকে তাড়িয়ে দেওয়ার কাজটা করলো বা মারার কাজটা করলো, বা বাচ্চা হলে তাকে আদর করার কাজটা করলো। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের হিউম্যান বডি তাহলে একটা অটোমেটিক ওয়েতে ফাংশনস করছে। এক প্রকার অটোমেটিক কেন, তার কারণ এখানে বড় কোনো ফোর্স কাজ করছে বাইরের তা কিন্তু নয়, বড় কোনো ফোর্স কাজ করছে না, একটা অটোমেটিক ওয়েতে কাজ করছে, অটোমেশনস পদ্ধতি বলা যেতে পারে। সো এই মেথডে সে কিন্তু কাজ করছে, এবং কয়েক মিলি সেকেন্ডের মধ্যে যেহেতু হচ্ছে, এমন নয় যে তাকে বলা হচ্ছে যে ওখানে মশা কামড়াচ্ছে মশাটাকে মারো, ওই রকম নয়। এটা তোমার তোমার মানে তুমি যতক্ষণ এটা রিয়েলাইজ করবে যে তোমাকে হাত দিয়ে মারতে হবে, ততক্ষণই তুমি দেখো তোমার ব্রেন ওই ডিরেকশন তোমাকে দিয়ে দিয়েছে যে তোমাকে হাত দিয়েই মারতে হবে। তার মানে এক প্রকার এটা কিন্তু অটোমেশনস পদ্ধতিতে বলা যেতে পারে, এটা কিন্তু ফাংশনস করছে। তো ঠিক এই বিষয়গুলোকেই, এই ভাবনাগুলোকেই, জীববিজ্ঞানের এই ভাবনাগুলোকেই এবং মেশিনের ওই ভাবনাগুলোকেই তিনি কি করার, যে মেশিন একটা অটোমেশন পদ্ধতি যেভাবে কাজ করে, এই ভাবনাগুলোকেই তিনি কি করার চেষ্টা করলেন, যে আমাদের এই সোশ্যাল সায়েন্সে নিয়ে আসার চেষ্টা করলেন। কার্ল ডয়েচ, আমরা জানি যে এনার পুরো নাম হচ্ছে কার্ল ওলফ গ্যাং ডয়েচ, ঠিক আছে। 1912 থেকে 1992 তার টাইম পিরিয়ড ছিল। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে এই যে মেশিনারি যে সিস্টেমসগুলো, সেই মেশিনারি সিস্টেমগুলো বা ইঞ্জিনিয়ারিং এর এই যে প্রসেসগুলো যেগুলো, সেই ইঞ্জিনিয়ারিং এর প্রসেসগুলো তিনি সোশ্যাল সায়েন্সে নিয়ে এসে অ্যাপ্লাই করলেন। এবং অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তিনি এখানে বোঝার চেষ্টা করলেন যে পলিটিক্যাল সিস্টেম তাহলে কিভাবে ফাংশনস করছে। পলিটিক্যাল সিস্টেমকেও যদি এইরকম ভাবে একটা অটোমেটিক পদ্ধতিতে ফাংশনস করানো যায়, একটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সে ফাংশনস করবে, তাহলে যে নতুন নতুন যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, তাহলে সেই সমস্যাগুলো আর তৈরি হবে না। বা আরো সে কি করতে পারবে, যেমন আমাদের বডিটাকে সিকিউর করার জন্য আমাদের হাত মশাটাকে মেরে দিল অটোমেটিক পদ্ধতিতে, ঠিক একই রকম ভাবে, এবং আমাকে সিকিউর করার চেষ্টা করলো যাতে আমার ডেঙ্গু না হয়, ঠিক একই রকম ভাবে কি করলো, যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে এই ইনফরমেশনসটা যদি একটা ইনফরমেশনের ফ্লোটা যদি এখানে স্বয়ংক্রিয়ভাবে হয়, যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ইনফরমেশনস অটোমেটিক পদ্ধতিতে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট নিয়মে যাচ্ছে, মেশিন যেমন নির্দিষ্ট নিয়মে যায়, জীববিজ্ঞানে যেমন নির্দিষ্ট নিয়মে হচ্ছে, তো একই রকম ভাবে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যদি মেশিনারি ওয়েতে যদি এখানে আমাদের পলিটিক্যাল সিস্টেমটা ফাংশনস করে, তাহলে কি হবে, তাহলে সেটাকে আমরা বেটার করতে পারবো। অফকোর্স সেটাকে আমরা বেটার করতে পারবো, এবং তার সাথে সাথে আমরা এটাকে কি করতে পারবো, আমরা এটাকে আরো অনেক বেশি বলা যেতে পারে যে এফেক্টিভ করতে পারবো। তাহলে পলিটিক্যাল সিস্টেমটা যাতে সবার কাছে যাতে গ্রহণযোগ্য হয়, সকলে যাতে মেনে নেয় এবং সকলে যাতে ইন্টারেস্টকে সে সার্ভ করতে পারে, সেই কারণে এখানে তিনি এই মডেলটিকে কিন্তু নিয়ে আসার চেষ্টা করলেন। তার মানে বুঝতেই পারছো এখানে যে তিনি এক প্রকার একটা মেশিনারি রূপ দেওয়ার চেষ্টা করেছেন, সায়েন্সের বেসিক ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করেছেন। সায়েন্সের বেসিক ফর্মুলা মানে নিউট্রালিটি, সেখানে লজিক, সেখানে রিজনস, সেখানে মূল্যবোধের কোনো জায়গা নেই, ভ্যালুর কোনো জায়গা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু থেকে বের করে নিয়ে এসে, মূল্যবোধ থেকে বের করে নিয়ে এসে, যে উচিত অনুচিত, ন্যায় অন্যায়, হ্যাঁ ঠিক বেঠিকের এই সমস্ত জায়গা থেকে পলিটিক্যাল সিস্টেমকে বের করে নিয়ে তিনিও এক প্রকার ওই বিহেভিয়ারাল থিঙ্কার্সের, মানে বিহেভিয়ারালিজমের যেহেতু মানে হাত ধরেই তার যেহেতু জন্মটা হয়েছে বলতে পারো, যে ওই টাইম পিরিয়ডেই যেহেতু তার জন্ম হয়েছে, এই থিওরির জন্ম হয়েছে, তো স্বাভাবিকভাবে এটাও এক প্রকার কি হলো, যে মেশিনারি ওয়েতে একেবারে নিউট্রালি এটাকে ডেভেলপ করার কাজটা করলেন। এবং এটা করতে গিয়েই তিনি পলিটিক্যাল সিস্টেমটাকে বোঝার চেষ্টা করলেন, ন্যাশনালিজমের আইডিয়াটিকে বোঝার চেষ্টা করলেন, এবং এবং তার মধ্যে পলিটিক্যাল কমিউনিকেশনস কিভাবে ফাংশনস করলে ভালো হয় সেগুলোকে তিনি সেট আপ করার কাজটা কিন্তু করলেন। এবং ডিসিশন মেকিং প্রসেসে কিভাবে এই ইনফরমেশনসগুলো পৌঁছবে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন, এবং এই থিওরিটাকে কিন্তু একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ইনফরমেশন যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে পলিটিক্যাল সিস্টেমটির মধ্যে বলতে পারো যে ইকুইলিব্রিয়াম বজায় রাখার জন্য, পলিটিক্যাল সিস্টেমটিকে ডেভেলপ করার জন্য, এবং পলিটিক্যাল সিস্টেমটিকে সকলের জন্য এখানে এফেক্টিভ করার জন্য এই 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 আইডিয়াগুলো কিন্তু খুব প্রয়োজন, এবং সেটা তিনি করার চেষ্টা করেছেন। তবে মেশিনারি থেকে তিনি যেটাকে ভিন্ন বলে দেখিয়েছেন সেটা হচ্ছে একটু মানে মেশিন বা মেশিনারি থেকে যেটা ভিন্ন দেখিয়েছেন সেটা হচ্ছে যে মেশিনের মধ্যে মেশিন একটা স্টেবল পজিশনে থাকে সব সময়। মেশিনের মধ্যে তুমি বাইরে থেকে আউটপুট দিলে সে নতুন রকমের কোনো আউটপুট পাবে, কিন্তু তা মানে বাহ্যিক পরিবেশে তার উপর কোনো প্রভাব নেই। বাহ্যিক পরিবেশে তার উপর কোনো প্রভাব নেই। আজকে আমার সামনে যে মেশিনগুলো আছে, আমি যতক্ষণ না এটাকে বাড়ি দিয়ে ভেঙে দিচ্ছি ততক্ষণ এটা ভাঙবে না, তাহলে এর অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না।
যতক্ষণ না আমি এখানে বা বাইরে থেকে কোনো ফোর্স প্রয়োগ করা হচ্ছে, তাহলে এক্সটার্নাল এনভায়রনমেন্টের এর উপর কিন্তু কোনো মেশিনের উপর কিন্তু প্রভাব থাকে না। কিন্তু যখন পলিটিক্যাল সিস্টেমের আমরা কথা বলছি, তিনি তখন বলছেন যে পলিটিক্যাল সিস্টেমে কিন্তু এনভায়রনমেন্টের একটা বড় প্রভাব থাকে। এবং এনভায়রনমেন্ট যেহেতু সোশ্যাল সায়েন্স, যেহেতু এনভায়রনমেন্ট হিউম্যান বিং, তো এনভায়রনমেন্ট যেহেতু প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করছে এবং সেই এনভায়রনমেন্টের উপর নির্ভর করে যেহেতু বিভিন্ন সিস্টেমসগুলো গড়ে উঠছে, পলিটিক্যাল সিস্টেম ডেভেলপ করছে, তো স্বাভাবিকভাবেই এনভায়রনমেন্ট যেমন যেমন নিজেকে বদল ঘটাচ্ছে, পলিটিক্যাল সিস্টেমের মধ্যেও সেই রকম ভাবে কিন্তু একটা প্রোগ্রেস দেখা যাবে, একটা ডাইনামিক্স, একটা নেচার তার মধ্যে দেখা যাবে। কাজে এটা কোনো স্টেটিক কোনো আইডিয়া নয়, এটা সবসময় যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে স্টেবল সেই রকম কোনো আইডিয়া নয়, এটা একটা প্রোগ্রেসিভ আইডিয়া। তো তিনি এখানে পলিটিক্যাল যখন কমিউনিকেশনের কথা বলছেন, তখন তার পলিটিক্যাল কমিউনিকেশনসকে তিনি বলার চেষ্টা করছেন যে এটা একটা প্রোগ্রেসিভ আইডিয়া, যে পরিবেশের মধ্যে যেভাবে পরিবর্তন আসছে সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে সে কি করবে, নিজেকে প্রোগ্রেসও করবে। তো কাজে এটা কোনো স্টেবল আইডিয়া নয়। তোর মধ্যে ইকুইলিব্রিয়াম অবশ্যই বজায় থাকবে, স্টেবিলিটি বজায় থাকবে ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে সে নিজেকে কিন্তু উন্নতির দিকেও নিয়ে যাবে, তার মধ্যে যথা পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে সে নিজেকে পরিবর্তনও করবে। তো এই কথাগুলো আমরা তাকে কিন্তু বলতে শুনেছি। তো মেশিনারি সিস্টেম থেকে এটা হচ্ছে তার সিস্টেমের একটু ব্যতিক্রম, কিন্তু বাকি সমস্ত আইডিয়াগুলো কিন্তু সেম, যে মেশিনারি ওয়েতে তিনি যেটাকে এই থিওরিটাকে ডেভেলপ করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ইনফরমেশন এবং ইনফরমেশনসের আদান প্রদান এবং সেই আদান প্রদানের মধ্যে একটা পার্ট হচ্ছে যে ফিডব্যাক, এগুলোর একটা গুরুত্বপূর্ণ রোল আছে। যেটা আমরা এই ফিডব্যাকের এই কনসেপ্টটা আমরা দেখলাম যে ডেভিড ইস্টন রেখেছিলেন তার থিওরিতে, সিস্টেম অ্যাপ্রোচে। আমরা দেখলাম যে ডেভিড ইস্টনের পরে যিনি আসলেন এলমন্টন পাওয়েল, তারা কিন্তু ফিডব্যাকের কনসেপ্টটা রাখলেন না, কিন্তু ইনি এখানে এসে আবার কমিউনিকেশনের প্রসঙ্গে এসে ফিডব্যাকটিকে রাখছেন। তিনি বলছেন যে ইনফরমেশনস গুলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন অর্গানের মাধ্যমে পাস হবে। বিভিন্ন অর্গান যেমন আমাদের একটা বডির একটা অর্গান যদি বলো, তাহলে হচ্ছে স্কিন, একটা সেন্স অর্গান বলতে পারো, যে তার একটা সেন্স অর্গানের কাজ সে করে। তাই স্কিন একটা যদি আমার সেখানে যদি একটা বডির যদি একটা পার্টস হয় বা একটা যদি অর্গান হয় এবং তার ক্ষমতা যদি থাকে সেন্স করার, তাহলে ঠিক একই রকম ভাবে সে আমার কাছে ইনফরমেশন গুলো ব্রেনে পৌঁছে দিচ্ছে এবং সেটার ভিত্তিতে ডিসিশন নেওয়া হচ্ছে। এবং এবং ডিসিশনটাও যেটা নেওয়া হলো, সেটা হয়তো মশা মারতে গিয়ে আমি হয়তো গালে থাপ্পড় মেরে দিলাম, তো সেটা হয়তো ভুল হলো কি ঠিক হলো, এবং নেক্সট টাইম আমি ওই একই রকম ভাবে মশাটাকে মারবো কি মারবো না, এই ইনফরমেশনটাও আমার ব্রেনে কিন্তু এসে পৌঁছে গেল, একবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পৌঁছলো। সো আমি এখন মশা মারতে গিয়ে হয়তো দেখা গেল গালে থাপ্পড় মেরে দিলাম, তাহলে কি হবে, তাহলে এটা ভুল হলো। তাহলে এই ভুলটাকে কিন্তু নেক্সট টাইম আমার ব্রেন কিন্তু আর আমাকে করতে অ্যালাউ করবে না। আমাকে কিন্তু নেক্সট টাইম যখন আমি একই ধরনের ফাংশনস করবো, একই রকম ভাবে মশা কামড়াবে, তাকে যখন মারতে যাব তখন হয়তো আমি সাবধানে মারবো। তাহলে স্বয়ংক্রিয়ভাবে আমার কি হচ্ছে, এটা ফিডব্যাক কাজ করছে, নেক্সট টাইম এই জিনিসটা আর হবে না। তো একই রকম ভাবে তিনি এখানে ফিডব্যাকেরও কথা বলেছেন, যে ফিডব্যাক লুপ, এই ফিডব্যাক লুপের একটা কিন্তু গুরুত্বপূর্ণ রোল আছে, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো এই কথাগুলোই এখানে কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। দেখে নাও এখানে এর এমার্জেন্সটা কবে হয়েছে, এমার্জেন্স 20th সেঞ্চুরিতে হয়েছে, বুঝতেই পারছো এখানে এটা পলিটিক্যাল সায়েন্সে এসেছে, কমিউনিকেশন স্টাডিজের এটা একটা পার্ট, তোমরা জানো। সোসিওলজিতেও এটা একটা পার্ট হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এরাতে এর ইন্টারেস্টটা অনেক, মানে এটাকে অনেক পপুলারাইজ করা হয়েছে। পাবলিক অপিনিয়ন্স নিয়ে সেখানে আরো বেশি করে পলিটিক্যাল সিস্টেমকে কিভাবে ডেভেলপ করা যায় সেই সমস্ত আইডিয়াগুলোকে ভ্যালুস দিয়ে এটা তৈরি হয়েছে। এখানে আমরা দেখতে পাবো হ্যারল্ড লাসওয়েলের কতগুলো, মানে অনেকগুলো মডেল আছে এখানে, আমি সেই মডেলগুলোর আলোচনায় আজকে যাব না, মডেলগুলো আমরা যখন ফার্স্ট পেপারের আলোচনা করব তখন আলোচনা করব। তো হ্যারল্ড লাসওয়েলের দেখবে আমার পিএইচডি থিসিসেও এনার ডায়াগ্রামটি মেনশন করেছি আমি, পাবে তোমরা দেখবে, যে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সেখানে কিন্তু ইনফরমেশন কমিউনিকেট করে বা ফ্লো হয়। তো সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তিনি বলেছেন। তো হ্যারল্ড লাসওয়েল এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ, কমিউনিকেশনের প্রসঙ্গে এনারা এই আইডিয়াটিকে ডেভেলপ করার কাজ করেছে। পল লেজার্ড শেল্ট অ্যান্ড কার্ল ডয়েচ, এই সমস্ত থিঙ্কার্সরা দেখবে যে এই সমস্ত আইডিয়াটিকে ডেভেলপ করার চেষ্টা করেছেন। বেসিক্যালি তারা বোঝার চেষ্টা করেছে যে একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে প্রপোগান্ডা কিভাবে ফাংশনস করে। প্রপোগান্ডা মানে তোমরা জানো যে প্রপোগান্ডা মানে প্ররোচনা বা প্রচারণা, যেটাকে বলি আমরা প্রচারণা, প্ররোচনা নয় প্রচারণা অর্থাৎ প্রচার কিভাবে কাজ করে, ইনফরমেশনসকে কিভাবে ফ্লো করানো হয় এবং সেটার ভিত্তিতে কিভাবে নতুন কোনো ডিসিশন তৈরি হয়, সোসাইটির মধ্যে কিভাবে পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনকে সঙ্গতি রেখে পলিটিক্যাল সিস্টেম ওভারঅল নিজেকে কিভাবে তার ডিসিশনগুলোর মধ্যে পরিবর্তন করে, সেটা তিনি বোঝার জন্য কিন্তু এই পলিটিক্যাল কমিউনিকেশনের আইডিয়াটি নিয়ে এসেছেন।
ইনফর্মাল নেটওয়ার্কের কথা তিনি ইনফরমেশন নেটওয়ার্কের কথা তিনি বলেছেন, এখানে সিস্টেম অফ গভর্নেন্সের কথা তিনি এখানে কিন্তু বলেছেন। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে কিন্তু পাবে, যেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এবার তার সরাসরি মানে তার আলোচনায় প্রবেশ করার পূর্বে একটুখানি দেখে নাও, যেগুলো খুব মানে বারবার যেগুলো জিজ্ঞেস করে, মোস্টলি যেগুলো জিজ্ঞেস করে সেগুলো হচ্ছে তার বইয়ের নামগুলো। তার বইয়ের নামগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে তার এটা, দ্য নার্ভস অফ গভর্নমেন্ট, মডেলস অফ পলিটিক্যাল কমিউনিকেশনস অ্যান্ড কন্ট্রোল, 1963-তে প্রকাশিত হয়েছিল। এই ছোট নামটাই বিশেষ করে বারবার জিজ্ঞেস করে, মানে প্রথম প্রথম 3টে ওয়ার্ডই বারবার জিজ্ঞেস করে, দ্য নার্ভস অফ গভর্নমেন্ট। নার্ভস, যে সরকারের নার্ভস মানে তোমরা জানো যে স্নায়ু বলা হয় এটাকে, স্নায়ু। তো সরকারের স্নায়ুটা কি? সরকারের স্নায়ুটা এই ধরনের আর কি, মানে আমাদের জানো যে আমাদের স্নায়ুগুলোই এক প্রকার আমাদের আমাদের বডির মধ্যে রক্ত সঞ্চালনের কাজ করে, ইনফরমেশন সেখানে পাস করার কাজ করে, এই সমস্ত, এবং সেগুলোর মধ্য দিয়ে বডিটাকে সতেজ রাখার চেষ্টা করে, জীবিত রাখার কাজটা করে, ফাংশনাল রাখার কাজটা করে। ঠিক একই রকমের ভাবে তিনি সরকারেরও মধ্যে তার যে একটা নার্ভস আছে, সেই নার্ভসগুলোকে তিনি এখানে আলোচনা করেছেন। তো এখানেই কতগুলো তিনি মডেলস দিয়েছেন এবং কিভাবে কন্ট্রোলটা সরকার করে থাকে বা করা উচিত সেই সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু বলেছেন, আলোচনা করেছেন। তো এগুলো তোমরা এখানে পাবে। যেখানে তিনি আলোচনা করেছেন ফিডব্যাক লুপস নিয়ে, সেখানে তিনি আলোচনা করেছেন ডিসিশন মেকিং বডি, ডিসিশন মেকিং সিস্টেম নিয়ে, পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে, যে রাজনৈতিক স্থিতাবস্থা কিভাবে ধরে রাখা যায়, সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করা যায় বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোন কোন উপাদানগুলি কিভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং করা উচিত, এবং ফিডব্যাকটার কি ধরনের ভূমিকা আছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। দ্বিতীয় আমরা দেখতে পাবো যে তার বিখ্যাত গ্রন্থ, সেটা হচ্ছে যে ন্যাশনালিজম অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশনস 1953। ন্যাশনালিজম অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশনস 1953-তে এটি প্রকাশিত হয়েছে, ভালো করে দেখে নিও। তারপরে চলে আসো এখানে পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, হাউ পিপল ডিসাইড দেয়ার ফেট, যে রাজনীতি এবং সরকার। তারপরে বলছে যে জনগণ কিভাবে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করে, 1970 সালে বইটি প্রকাশিত হয়েছে, ভালো করে দেখে নাও। ডিসিশন মেকিং বডিজ, ডিসিশন মেকিং প্রসেস নিয়ে বেসিক্যালি এখানে কথা বলেছেন তিনি। তারপরে আমরা দেখতে পাবো টাইডস এবং নেশনস। টাইডস মানে হচ্ছে এক প্রকার হচ্ছে ঢেউ, ঢেউয়ের কথা বলা হচ্ছে, যে বিভিন্ন দেশগুলোর মধ্যে যে ঢেউ, সেই ঢেউয়ের কথা বলছে। তো এই 1979-এ আলোচনা হচ্ছে, আমরা ডিটেলসে যাব না, ওটা গুরুত্বপূর্ণ এত নয় আমাদের। যাই হোক, মোটামুটিভাবে আমরা দেখতে পাবো সেখানেও কমিউনিকেশনস, ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স এবং পলিটিক্যাল ইন্টিগ্রেশনস কিভাবে সোসাইটিতে আসছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। তো তার এই 4টে বই খুব গুরুত্বপূর্ণ বই, খুবই গুরুত্বপূর্ণ 4টে বই, বিশেষ করে তার প্রথম 2টো বই খুবই গুরুত্বপূর্ণ 2টো বই, ভালো করে এই দুটো কিন্তু আমাদের দেখতে হবে। এরপরে চলে আসা আমাদের প্রসেস নিয়ে কি বলেছেন, দ্য প্রসেস অফ পলিটিক্যাল কমিউনিকেশন। মিটেলটি পেয়ে যাবে তুমি, ঠিক আছে, এটা অনলাইনে পেয়ে যাবে, মন দিয়ে শোনো এখন। হ্যাঁ, দ্য প্রসেস অফ পলিটিক্যাল কমিউনিকেশন, দ্য প্রসেস অফ পলিটিক্যাল কমিউনিকেশনস, দ্য প্রসেস অফ পলিটিক্যাল অর্থাৎ পলিটিক্যাল কমিউনিকেশন কিভাবে ফাংশনস করে, কাজটা কি, তার 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 নিয়মটা কি রকম, ওই সমস্ত বিষয়গুলো। তো তিনি সবার প্রথমে বলছেন যে এখানে ইনফরমেশন ফ্লো হয়, যেমন আমার বডি থেকে ইনফরমেশন ফ্লো হচ্ছে, যেমন স্নায়ু দিয়ে ইনফরমেশন ফ্লো হয়ে আসছে, যে আমার সেন্স অর্গান আমাকে কতগুলো সেখানে ইনফরমেশন ব্রেনের মধ্যে কিন্তু পাঠিয়ে দিল, ব্রেন সেখানে একটা সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তটা এখন ঠিক হলো নাকি ভুল হলো সেটা আবার আমাকে আবার ব্রেনের কাছে সেই ডিরেকশনসটাও কিন্তু পাঠিয়ে দিল, সেই ইনফরমেশনসটাও কিন্তু পাঠিয়ে দিল, তাই তো, বা রেজাল্ট কি হলো সেটাও পাঠিয়ে দিল। এখন সেটা ঠিক হলো না ভুল হলো সেই ইনফরমেশনসটাও ব্রেনের কাছে পাঠিয়ে দিল, এবং সেই ইনফরমেশনসটাকে প্রসেস করে ব্রেন কি করলো, আগামী দিনে আবার নতুন কোনো সিদ্ধান্ত নিল, রাইট। তো মশা মারতে গিয়ে যদি আমি, মশা মারাটা আমার হচ্ছে রেজাল্ট, বাট আমার কাজ রিয়াকশন, রিয়াকশনটা দেখা গেল যে রিয়াকশনটা আমি যখন দিলাম তার রেজাল্ট বেরিয়ে আসলো কি, রেজাল্ট বেরিয়ে আসলো যে হ্যাঁ আমি হয়তো ডেঙ্গু থেকে নিজেকে মুক্ত করতে পারলাম, বা মশাটিকে হয়তো মেরে দিতে পারলাম। তাহলে ডেঙ্গু থেকে নিরাপদ রাখা নিজেকে এবং মশাটিকে মারাটা হচ্ছে এখানে কি হতে পারে, আমার রেজাল্ট হতে পারে, রাইট। কিন্তু রেজাল্টটি এখন সম্পূর্ণ মানে কাজটি সম্পূর্ণ করতে গিয়ে যে রেজাল্টটি বেরিয়ে আসলো সেটা বলছে যে শুধু মশাই মারা হয়নি, সেখানে হয়তো যে থাপ্পড়টা এত জোরে লেগেছে যে সেখানে হয়তো জায়গাটাই লাল হয়ে গেছে, তো সেখানে হয়তো ব্লাডটা হয়তো জমে গেছে, ক্ষতি হয়েছে, হতেই পারে, হয় অনেক সময় আমাদের, জানো এগুলো। তো এই যে ইনফরমেশনসটা, এই ইনফরমেশনসটাও কিন্তু আমার ব্রেনের কাছে ইমিডিয়েট চলে আসলো, আমার অন্য একটা সেন্স অর্গান সেটা কিন্তু সেন্স করলো, করে আমাকে বললো যে নেক্সট টাইম এটা করা যাবে না, তার মানে এত জোরে মারা যাবে না, রাইট, এত প্রেশার দিয়ে সেখানে মারা যাবে না, হালকাভাবে সেখানে কিন্তু মারতে হবে। তো এই যে ফিডব্যাকটা আমার এখানে এসে পৌঁছলো, এতে করে কি হলো, ভবিষ্যতের জন্য আমি অ্যালার্ট হয়ে গেলাম। তো আমার বিভিন্ন সেন্স অর্গানগুলো এটা কিন্তু প্রত্যেকের আমাদের বডি এগুলো কিন্তু করছে। তো ইনফরমেশন যেমন আমাদের বডিতে ফ্লো করছে, আমাদের বিভিন্ন স্নায়ুগুলো যেমন ইনফরমেশনগুলোকে ফ্লো করছে, করার মধ্য দিয়ে কমিউনিকেশনসের সিস্টেমটিকে বজায় রেখেছে, ঠিক একই রকমভাবে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে তিনি বলার চেষ্টা করছেন যে ইনফরমেশনস ফ্লো হয়। এই ইনফরমেশনসগুলো বেসিক্যালি
এদেরকেই তিনি রিসেপ্টর বলেছেন। নিচে গিয়ে তোমাদের বলবো যে এই ইনফরমেশনস গুলো বেসিক্যালি কি করে, যে সিটিজেন ইন্টারেস্ট গ্রুপস যেগুলো আছে, পলিটিক্যাল এলিটস যারা আছে তারা কিন্তু পাঠানোর চেষ্টা করে, বা পলিটিক্যাল পার্টিস যেগুলো আছে তারা কিন্তু কি করে, তারা বা বিউরোক্র্যাটও আছে। আমি নিচের দিকে শেষে গিয়ে বলবো যে কারা কারা ইনফরমেশন ফ্লো করার কাজটা করে, তারা অর্গান কারা আছে এখানে। তো মোটামুটি ভাবে বুঝে নাও যে এরা কি করার চেষ্টা করে, যে ইনফরমেশনস গুলোকে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করে। কার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে? ব্রেনের কাছে। পলিটিক্যাল সিস্টেমে ব্রেন কোনটা? পলিটিক্যাল সিস্টেমে ব্রেন হচ্ছে সরকার, যে সরকারের কাছে তারা ব্রেন ইনফরমেশনস পৌঁছে দিল, এবং সেই ইনফরমেশনসটি সরকারের কাছে যাওয়ার পর ইনফরমেশন সরকার একটা সিদ্ধান্ত নিল, ডিসিশন কিছু নিল, হয়তো একটা কোনো পলিসি তৈরি করে ফেললো, কোনো একটা ল তৈরি করে ফেললো, তাই কোনো একটা আইন তৈরি করলো, তো এটা হচ্ছে তাদের ডিসিশন। তাহলে সেই রেজাল্ট, তাহলে সেই ডিসিশনের উপর বেস করে আমরা কি দেখতে পাচ্ছি, যে সেখানে জনগণের ওয়েলফেয়ার এনশিওর করা হচ্ছে, বা সরকারকে জনগণকে কন্ট্রোলে রাখার চেষ্টা করা হচ্ছে, এবং সিস্টেমটিকে বেটার করার চেষ্টা করা হচ্ছে। এবং কখনো যদি নতুন ডিমান্ডও উঠে আসছে, তাহলে সেই ইনফরমেশনটিও সেখানে স্বাভাবিক নিয়মে পৌঁছে যাচ্ছে, এবং সেটার ভিত্তিতে সেখানে ডিসিশন নেওয়া হচ্ছে। তাহলে এটা ইনফরমেশন ফ্লোর একটা কাজ কিন্তু এখানে কিন্তু হচ্ছে। ফিডব্যাক মেকানিজম, এটাও তোমাদের বললাম যে ফিডব্যাক মেকানিজম এইরকম ভাবেই হচ্ছে, যে ইনফরমেশনসটা যখন সরকারের কাছে পৌঁছলো, সেই ইনফরমেশনসের ভিত্তিতে সরকার যে ডিসিশনসটি নিল, হয়তো সেখানে কি হলো, যে হয়তো ধরে নাও যে ইনফরমেশনস পৌঁছলো সরকারের কাছে, সেই ইনফরমেশনসের ভিত্তিতে সরকার এখন কি করলো, যে সে ডিসিশনস নিল যে আমাদের দেশে 3টে কৃষি বিল নিয়ে আসা যেতে পারে, কৃষি বিল বা আইন নিয়ে আসা যেতে পারে। 3টে কৃষি আইন সরকার নিয়ে আসলো, নিয়ে এসে দেখা যাচ্ছে কি, যে তার ফিডব্যাক নেগেটিভ আসছে, পজিটিভ আসছে না। যদি পজিটিভ আসে তাহলে সিস্টেম কিন্তু রান করে যাবে, যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু সিস্টেম ব্রেক করে যেতে পারে, পুরো সিস্টেমটা ব্রেক করে যেতে পারে। তো আমরা কি দেখলাম, যে সেখানে ফিডব্যাকটা কি আসলো, যে যাদের জন্য এটা তৈরি করা হয়েছে তারাই বলছে আমাদের জন্য এটা ভালো হবে না। কৃষকরা বলছে যে এই আইনটা আমাদের জন্য নিয়ে এসেছেন, কিন্তু এতে তো আমাদের উন্নতি হবে না, লং রানে তো আমরা জমি বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হবো বড় বড় কর্পোরেটের কাছে। জমির মালিকানা যেমন বড় বড় কর্পোরেটগুলোর কাছে চলে গেছে ইউরোপে, আমেরিকার মতো দেশগুলিতে, যেখানে যেহেতু কর্পোরেটিজম অনেক বেশি স্ট্রং, তো আমাদের দেশেও সেটাই হবে। তাহলে এত বড় পপুলেশন সেখানে কিন্তু আরো বেশি করে রাস্তায় গিয়ে ঘর বাঁধতে বাধ্য হবে, সেখানে কিন্তু তারা জমি জায়গা বিক্রি করে দিতে বাধ্য হবে, তারা কিন্তু সুসাইডের সংখ্যাটা বাড়বে। তো ফলে কি হলো, এই ধরনের একটা ফিডব্যাক যখন বেরিয়ে আসছে, নেগেটিভ ফিডব্যাক যেটা, তখন দেখা যাচ্ছে কি, যে সরকার হয়তো কিছু সময় এটা শুনতে চাইলো না তাদেরটা, কারণ তারা ভেবেছিল এটাতে উন্নতি হবে, কিন্তু দেখছে যে বড় একটা পপুলেশন যে সত্যিই এখানে একটা অসুবিধে হবে এবং তারা নাছোড়বান্দা, তখন সিস্টেমটাই না কোল্যাপস করে যায়, সেই কারণে সেই ভয়ে তারা কি করলো, তারা কিন্তু এই দাবিগুলো মেনে নিল, যে আইনটাকে তারা বাতিল করতে হবে। তাহলে নতুন ধরনের একটা আইডিয়া সেখানে এসে পৌঁছলো, নতুন ধরনের একটা সেখানে ইনপুট এসে পৌঁছলে, হ্যাঁ হ্যাঁ ইনপুট এসে পৌঁছলো। সেই ইনপুটের ভিত্তিতে কি হলো, সরকার এখানে কিন্তু নতুন করে কি হলো, যে সিদ্ধান্ত নিল যে আগের আইনগুলোকে তারা বাতিল করে দেবে। তাহলে ফিডব্যাক মেকানিজমটাও কিন্তু এখানে প্রপার কাজ করছে বলে কি হলো, যে ওই রকম একটা ক্ষতিকারক জায়গা থেকে আমরা পলিটিক্যাল সিস্টেমটাকে বাঁচাতে পারলাম, রাইট। তো ফিডব্যাক মেকানিজমের কিন্তু এটা একটা বিশেষত্ব। এরপরে বলছে কি, যে এই ইনফরমেশনসটা ফ্লো হয়ে সরকারের কাছে যাচ্ছে, মানে ব্রেনের কাছে যাচ্ছে, ব্রেন ওখানে তো ডিসিশন নিচ্ছে। তো বুঝতেই পারছো যে এরকম ভাবে সেখানে একটা ডিসিশন নেওয়া হয়। এখন যখন ডিসিশন নেওয়া হয়, তখন সেখানে বিভিন্ন যে ডিমান্ডস গুলো আছে, সেই ডিমান্ডস গুলো একটা এগ্রিগেট করা হয়, যেগুলো এর আগের ক্লাসে তোমরা পড়েছো, স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ পড়তে গিয়েও পড়েছো, সিস্টেম অ্যাপ্রোচও পড়িয়েছি। তো যাই হোক, বিভিন্ন ডিমান্ডস গুলো সেখানে এগ্রিগেট করে, যেটাকে তোমাদের ইন্টারেস্ট এগ্রিগেশনস বলেছিলাম, ইন্টারেস্ট আর্টিকুলেশন, ইন্টারেস্ট এগ্রিগেশনস এর গল্প তোমাদের শুনিয়েছিলাম, কথাগুলো বলেছিলাম। তো সেখানে সেটাকে করে কি করছে সরকার, আলটিমেটলি কিন্তু ডিসিশনও নেয়। তাহলে এটাও হয়, তো এটা যখন ডিসিশন নেওয়া হচ্ছে তখন সরকার কি করছে, আইদার সে একটা পজিটিভ ডেভেলপমেন্ট ঘটানোর চেষ্টা করছে, নইলে অলরেডি সোসাইটির মধ্যে হয়তো কোনো একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, সেই কনফ্লিক্টটাকে হয়তো সেখানে রিজলভ করার কাজটা করছে। তাহলে ডিসিশন মেকিং এর সিস্টেমটাও এইরকম ভাবে ফাংশনস করছে। তো সবকটাই কিভাবে হচ্ছে, দেখো প্রপার ইনফরমেশনস এর কারণে হচ্ছে, যে প্রপার ইনফরমেশনস বা ইনফরমেশন যেমন যেমন আসছে তেমন তেমন সেখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ হবে, তেমন তেমন সেখানে আবার ফিডব্যাকও বেরিয়ে আসবে, এবং সেটার ভিত্তিতে আবার সিস্টেমটা এগিয়ে যাবে নাকি সিস্টেমটা পিছিয়ে আসবে সেটাও কিন্তু ডিসাইড হচ্ছে। তো পুরোটাই এখানে কিন্তু ইনফরমেশনের উপরে দাঁড়িয়ে আছে, এবং পুরোটা ফিডব্যাক লুপের উপর দাঁড়িয়ে আছে। তো ইনফরমেশন এবং ফিডব্যাক এই দুটো বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, যে এটার মধ্যে দিয়ে কি হচ্ছে, ইন্টিগ্রেশন, মানে যখনই আলটিমেটলি এই ডিসিশনসটা পজিটিভ ভাবে নেওয়া হচ্ছে, মানে ডিসিশনস আলটিমেটলি যখন সোসাইটির একটা বড় কিছু বেনিফিট বা হয়তো ইন্টারেস্টকে সার্ভ করতে পারছে, তখনই আমরা দেখতে পাচ্ছি কি, যে সেখানে আলটিমেটলি সেখানে সোসাইটির মধ্যে একটা ইন্টিগ্রিটি আসছে,
সোসাইটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে কিন্তু এক প্রকার বলতে পারো যে পলিটিক্যাল সিস্টেমের এফিসিয়েন্সিটা কিন্তু প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ পলিটিক্যাল সিস্টেম তার মানে ঠিকঠাকভাবে ফাংশন করছে এবং এইটাকে ধরে রাখা যেতে পারে, সাকসেসফুল সেটাকে একটা সিস্টেম হিসেবে কিন্তু কনসিডার করা যেতে পারে। তো যাই হোক, ইন্টিগ্রেশন মানে একীকরণ, মানে সবাই একসঙ্গে হয়তো থাকছে, যে সবার আইডিয়াগুলো সেখানে সবার দাবিগুলো পূরণ হচ্ছে। ইনফরমেশন মানে সরকারের কাছে ওই রকম হয়তো মানুষ দাবি দিয়েছিল যে তারা কৃষি বিল চায় না, তো কৃষি বিল চায় না, কৃষি বিল আসলে কি হবে, মানুষ হয়তো সেখানে গরিব হবে, আরো দারিদ্র হয়ে দরিদ্রতার দিকে চলে যাবে। তো ফলে তারা ওই ইনফরমেশন তুলে ওখানে পুশ করেছে, সেই ইনফরমেশনের ভিত্তিতেই সেখানে কিন্তু ডিসিশন নিয়েছে এবং আলটিমেটলি সোসাইটির মধ্যে কিন্তু একটা ইউনিটি ইন্টিগ্রিটি কিন্তু বজায় আছে। তো এক প্রকার একীকরণের কনসেপ্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কমিউনিকেশনসের এফিসিয়েন্সির উপর নির্ভর করে যে সেটা ইন্টিগ্রেশন হবে কি হবে না। কারণ ইনফরমেশনস গুলো যদি সেখানে হলিস্টিক হয়, ইনফরমেশনস গুলো যদি কোহেসিভ হয়, তাহলে কিন্তু সেখানে কি হবে যে সকলের ইন্টারেস্ট সার্ভ করা পসিবল হবে। ইনফরমেশনস গুলোর মধ্যে যদি কোথাও কোনো গাফিলতি থাকে, ইনফরমেশনস গুলোর মধ্যে যদি কোথাও গিয়ে সেখানে কোথাও বায়াসনেস থাকে, তাহলে দেখা যাবে কি যে হয়তো সেটা পার্শিয়াল একটা একটা অংশের একটা হয়তো ইন্টারেস্টকে সার্ভ করবে, বড় একটা অংশের হয়তো সেখানে ইন্টারেস্টকে তারা সার্ভ করতে পারবে না, ফলে সিস্টেমটা কিন্তু ব্যর্থ হবে। তো এইরকম ভাবে আমরা দেখলাম যে সরকারের কাছে যেমন সরকার যখন 3টে বিল পাস করলো তখন সরকারের কাছে কিন্তু পার্শিয়াল ইনফরমেশনস ছিল। কি ধরনের ইনফরমেশনস? শর্ট টার্মে পার্শিয়াল, লং টার্মে হয়তো সেটা হলিস্টিক হতো, কিন্তু শর্ট টার্মেও বলা বা ওভারঅল বলতে পারো সেটা কিন্তু পার্শিয়ালি হতো। তো কি ধরনের কাদের ইনফরমেশন তার মানে পৌঁছলো? সো যাদের ইনফরমেশন পৌঁছচ্ছে সরকারের কাছে ডিমান্ডের আকারে, তারা হচ্ছে কর্পোরেট। যে কর্পোরেট গুলো চাইছিল যে তারা আরো বেশি করে জমিতে তারা চাষ করবে, তারা এতগুলো মধ্যস্বত্ব ভোগী যারা আছে যাদেরকে আমরা বলি যে মিডলম্যান, তো মিডলম্যানদের কারণে তারা বিজনেস বড় করে করতে পারছে না। বিজনেস বড় করে না করতে পারলে তারা বড় বড় সেখানে কর্পোরেট যারা গ্লোবাল কর্পোরেটস আছে আমেরিকা ইউরোপে, তাদের সাথে কম্পিট করতে পারবে না। তো তাদের সাথে কম্পিট করার জন্য এই মিডলম্যানসদের হচ্ছে শেয়ারটিকে এখন খেয়ে ফেলতে হবে কর্পোরেটসদের, তাহলে ওদেরকে মার্কেট থেকে এলিমিনেট করতে হবে। ওদেরকে এলিমিনেট করার জন্য সরকার কি করলো? এই কর্পোরেটদের কথা শুনে কর্পোরেটের মতো করেই কিন্তু আইন নিয়ে আসলো। যখন নিয়ে আসছে তখন দেখছে যে মধ্যস্বত্ব ভোগীরা বা কৃষকরা তারা বুঝতে পারছে যে এটা কিন্তু তাদের ইন্টারেস্টের এগেইনস্টে, যখন এগেইনস্টে তখন তারা কিন্তু আন্দোলনে নেমে আসছে। সো ফলে আমরা দেখতে পাচ্ছি কি যে সোসাইটির মধ্যে ইন্টিগ্রিটি তার মানে নষ্ট হতে বসেছিল, কিন্তু আইনটাকে বাতিল করার মধ্য দিয়ে অর্থাৎ ফিডব্যাক লুপের মধ্য দিয়ে নতুন ইনফরমেশন পৌঁছে আবার দেখতে পেলাম সেই সিস্টেমটা কিন্তু টিকে গেল, অর্থাৎ ইন্টিগ্রিটিটা হলো, ইন্টিগ্রেশনটা কিন্তু বজায় থাকলো। এগুলো আমরা দেখতে পারি। তো একটা পলিটিক্যাল সিস্টেম সে সে উন্নতি করবে না তার অবনতি হবে, সে নিজের ইন্টিগ্রেশনটা ধরে রাখতে পারবে নাকি সে ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, এটা ডিপেন্ড করছে যে কি ধরনের ইনফরমেশন পৌঁছচ্ছে। সেই ইনফরমেশনটা কার, সেটা সকলের নাকি কোনো একটা পার্শিয়াল গ্রুপের। তো ইনফরমেশনের এই নেচারগুলোর উপর নির্ভর করে কি হবে, সেখানে কিন্তু পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কিন্তু ডিসিশন মেকিং প্রসেসে কিন্তু চেঞ্জ আসতে পারে। তো এগুলো হচ্ছে আমরা সিস্টেমে দেখতে পাবো। অ্যাডাপ্টেশনেরও কনসেপ্ট হচ্ছে এইরকম যে পলিটিক্যাল সিস্টেম অ্যাডাপটিভ হবে। কেন অ্যাডাপটিভ তোমাদের বললাম, গতকালও তোমাদের যখন কনস্টিটিউশনালিজম পড়াচ্ছিলাম তখনও বলেছিলাম যে ফ্লেক্সিবল হবে, অ্যাডাপটিভ হবে। কেন? তার কারণ হচ্ছে যে এটা তো মেশিন নয়, মানে মেশিনের সঙ্গে হয়তো তুমি তুলনা করেছেন, ওকে করেছেন, কিন্তু তিনি এটাও সচেতন যে এটা কমপ্লিটলি তো মেশিন নয়, এটা হচ্ছে সোসাইটি, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো সোসাইটি এনভায়রনমেন্টের উপর নির্ভর করে আমরা কি দেখতে পাবো, তার বক্তব্য হচ্ছে সোসাইটি এনভায়রনমেন্টের উপর নির্ভর করে চেঞ্জ আসবে, হিউম্যান সোসাইটির উপর কিন্তু চেঞ্জ আসছে। অর্থাৎ সমাজে যেরকম পরিবর্তন আসে সেটার উপর নির্ভর করে মানুষ তার নিজের আইন কানুনগুলোর মধ্যেও পরিবর্তন চায়। এবার সমাজের মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু আইন কানুনগুলোর মধ্যে যদি পরিবর্তন না আসে বা ওভারঅল পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যদি পরিবর্তনটা না আসে, সিস্টেমটা কিন্তু ভেঙে যেতে পারে। তো এই কারণে কি হয়, আমরা জানি এটাও যে যেহেতু এটা হিউম্যান সোসাইটি, তো স্বাভাবিকভাবেই এর একটা অ্যাডাপটিভ নেচারও আছে এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে। তিনি তাই বলেছেন যে এটা কোনো স্টেটিক নয়, এটা কোনো স্টেবল নয়, এটা কিন্তু এক প্রকার প্রগ্রেসিভ একটা আইডিয়া, যে এর মধ্যে প্রগ্রেস থাকবে। সে সময়ে সময়ে সে কি করবে, নিজেকে কিন্তু পরিবর্তন করবে, সে সময়ে সময়ে নিজেকে পরিবর্তন করবে উদীয়মান চাহিদাগুলোর সঙ্গে ভারসাম্য রেখে। যে উদীয়মান চাহিদা যেরকম ভাবে, অর্থাৎ নতুন নতুন যে ডিমান্ডগুলো তৈরি হবে সেই ডিমান্ডগুলোর সঙ্গে ব্যালেন্স করে পলিটিক্যাল সিস্টেম নিজেকে কিন্তু বদলে নেবে। তো এখানে আমরা দেখতে পাবো যে দেশে আমাদের জেনারেলি পলিটিক্যাল সিস্টেমের মধ্যে চেঞ্জ তখন আসে যখন আমরা দেখি যে দেশের মধ্যে কোনো একটা বড় ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছে। যেমন দেখলে তোমরা লকডাউনের পিরিয়ডে প্রায় একটা গোটা বিশ্বই একটা মানে বিশ্বের অর্থনীতি একটা কিন্তু ক্রাইসিসের মধ্য দিয়ে গেল। এখন এখন ওয়েবটা কিন্তু এখনো চলছে, তাই না? তো তার ওয়েবের রেজাল্ট আমরা কি দেখতে পাচ্ছি? যুদ্ধ। তার রেজাল্ট আমরা কি দেখতে পাচ্ছি?
দেখবে বিভিন্ন সরকারগুলো, বিভিন্ন দেশে ছোট ছোট সরকারগুলো পড়ে যাচ্ছে। কেন? কারণ মানুষের ইন্টারেস্টকে এরা সার্ভ করতে পারছে না। তো সরকারগুলো পড়ে যাচ্ছে, তাদের অর্থনীতি গোল্লায় চলে যাচ্ছে, ডাউন করে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে দেশের মধ্যে, এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে নতুন রকমভাবে কর্পোরেট আরো শক্তিশালী হচ্ছে এবং গরিব মানুষ আরো গরিব হচ্ছে। তো এই রকমের বিষয়গুলো, বা এই গরিব মানুষরা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য তারা আন্দোলন করছে, কিন্তু আন্দোলন করতে গিয়ে যে নতুন পরিবর্তনটা আসছে সেটা হয়তো তাদের হিউম্যান রাইটসের ডেভেলপমেন্ট ঘটাচ্ছে, এটা হয়তো ঠিকই, প্যারালালি দেখতে পাবো যে একদিকে হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে, অন্যদিকে দেখতে পাবো কর্পোরেট কিন্তু শক্তিশালী হচ্ছে। তো যাই হোক, মোটামুটি ভাবে সেগুলোকে ব্যালেন্স করতে গিয়ে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, আইন কানুনের মধ্যে যে পরিবর্তনগুলো আসছে, যেমন আমাদের দেশেই দেখবে, সেখানে দেখবে লেবার লকে সেখানে সংশোধন করা হয়েছে এবং বোধহয় বলা হয়েছে 14 ঘন্টা বোধহয় এখন কাজ করা। তোমাকে যদি 14 ঘন্টাও কাজ করিয়ে নেয়, 14 ঘন্টা কি 12 ঘন্টা, আমার এক্সাক্ট মনে করতে পারছি না, অর্থাৎ কাজের টাইমিংটাকে বাড়িয়েছে। এত ঘন্টাও যদি তোমাকে এখন কর্পোরেট কাজ করিয়ে নেয়, তাহলে কিন্তু তুমি গিয়ে বাধা দিতে পারবে না। তুমি কিন্তু, মানে সরকারের আইনই বলছে যে তোমাকে মিনিমাম তার অত ঘন্টা কিন্তু কাজ করাবে। সো এই আইনগুলো চেঞ্জ হওয়ার মধ্যে দিয়ে কি হলো, কর্পোরেটের শক্তিটা বৃদ্ধি পেয়ে গেল। তো যাই হোক, মোটামুটি ভাবে ইকোনমিক যখন ক্রাইসিস আছে, পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, পলিটিক্যাল সিস্টেমের নিয়ম রুলস রেগুলেশন, আইন কানুন, তার অর্গানাইজেশনের লিডারশিপ, এগুলো সব কিছুর মধ্যেই কিন্তু ধীরে ধীরে কিছু না কিছু পরিবর্তন আসে। তো বাংলাদেশের পরিস্থিতি তাকিয়ে দেখো, তারা কিন্তু তাদের দেশে সরকারি পরিবর্তন হয়ে গেল। তো কোনো রকম ভাবেই তুমি এটা গ্লোবাল ইকোনমির যে ওয়েব, সেখান থেকে এটাকে ব্যতিক্রম করতে পারবে না বা আলাদা রাখতে পারবে না। শ্রীলঙ্কাতে দেখো, তোমরা 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 পাকিস্তানে দেখো যে সমস্ত চেঞ্জগুলো আসলো, তোমরা ভেনেজুয়েলাতে দেখো, তোমরা আরো অনেক ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ার দেশে পাবে, যেখানে কিন্তু বড় বড় কিন্তু চেঞ্জ হয়েছে। তো এই যে চেঞ্জগুলো, এগুলো বলে দিচ্ছে যে একটা বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে বলে কিন্তু এখন নতুন করে আবার সেটাকে কিন্তু ঠিক করতে হবে, তাই তো? অর্থাৎ একটা ভূমিকম্প যখন আসে, সেই ভূমিকম্প আসার পর দেখবে সে কিন্তু অনেক সেখানে একটা ভাঙাচুরা করে দেয়, আমার বাড়ি ঘর যা আছে সব ভেঙে টেঙে চলে যায়। তো আমাদের তখন কি করতে, সে বাড়ি ঘরগুলো ঠিক করতে হয়। তো কাইন্ড অফ হচ্ছে ওটাই ব্যাপার, যে ইকোনমিক পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ইনফরমেশনসের উপর নির্ভর করে কি হবে, যে নতুন নতুন রকমভাবে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। শুধু তাই নয়, প্রযুক্তি অনেক নিজেকে পরিবর্তন করছে। একটা সময় আমরা কখনো ভাবিনি এটা, আগে তো আমাদের এখানে গাছের তলায় বসে ক্লাস হতো, গুরুকুলে গিয়ে পড়াশোনা করতে হতো। এখন আর গুরুকুলে কেউ যাচ্ছে না, এখন তোমরা তোমাদের বাড়িতে বসে আছো আর গুরু দেখো এখানে নিজের বাড়িতে বসে আছে। ঠিক আছে, আমার সামনে এখন যে পাশের বাড়ির পাশে এর বাড়ি, অঙ্কিতার বাড়ি, তাই অঙ্কিতা চলে এসেছে, কিন্তু বাকিরা তোমাদের অনেক দূরে বাড়ি, তাই তোমরা ওখানে বসেই কাজ করছো। তো এটা কিভাবে সম্ভব হলো? সম্ভব হলো ডিউ টু টেকনোলজি। টেকনোলজি নিজেকে প্রোগ্রেস করিয়েছে, সায়েন্স নিজেকে প্রোগ্রেস করিয়েছে, টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই সিস্টেমগুলোর মধ্যে পরিবর্তন এসেছে। তো আগে ওই ধরনের নিয়ম ছিল যে গুরুকুলে গিয়ে পড়াশোনা করবে মানুষ, সেই ধরনের নিয়ম কানুন ছিল, ল ছিল। এখন এখানে সিস্টেম এসেছে কি, যে অনলাইনে বসে পড়াশোনা করবে। তাহলে সেই অনলাইন ফেসিলিটিসগুলোকে ওপেন করার জন্য সরকার নতুন নতুন আইন নিয়ে এসেছে, নতুন নতুন সিস্টেম নিয়ে এসেছে। তাহলে এগুলোও যেন সিস্টেমের মধ্যে অ্যাডাপটিভ হতে পারে, অর্থাৎ এর যাতে গ্রহণযোগ্যতা যাতে থাকে, তবেই গিয়ে কি হবে, পরিবর্তনটা আসবে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো কি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। তো এই সমস্ত প্রসেসের কথা তিনি বলেছেন, যে এই প্রসেসে আলটিমেটলি কি হয়, একটা পলিটিক্যাল কমিউনিকেশনস হয়, পলিটিক্যাল সিস্টেম নিজের ফাংশনসটা কিন্তু বজায় রাখে বা নিজের অস্তিত্বটিকে টিকিয়ে রাখে, এবং সে প্রোগ্রেসের পথে কিংবা তার অবনতির পথে থেকে সে কিন্তু যেতে পারে। এরপরে এখানে ডায়াগ্রামের কথা ছেড়ে দাও, ডায়াগ্রামটা এখানে আমি কেটে দিয়েছি। ইনপুট আছে, আউটপুট আছে, ওগুলো যেগুলো তোমরা দেখেছো সিস্টেম ফাংশনাল অ্যাপ্রোচে, সেগুলোরই কথা ছোট করে বলা হয়েছে, দরকার নেই। রিসেপ্টরের পার্টটা দেখো, রিসেপ্টর কাদের বলা হয়েছে? রিসেপ্টর এখানে তাদেরকে বলা হয়েছে যারা, এখানে কি আছে, রিসেপ্টর বলতে তাদেরকে বলা হচ্ছে যারা পলিটিক্যাল কমিউনিকেশনে, যারা ইনফরমেশনসকে ফ্লো করার কাজটা করছে, এক জায়গা থেকে আরেকটা জায়গায় ইনফরমেশনসকে পাস করার কাজটা করছে, অর্থাৎ সরকারি লেভেলে পর্যন্ত ইনফরমেশনটাকে হয়তো পাস দিয়ে দিচ্ছে, অর্থাৎ ব্রেন পর্যন্ত সরকার দিয়ে এটা ইনফরমেশনসটা পৌঁছে দিচ্ছে। তো সেখানে আমরা কাদেরকে দেখতে পাবো? সেখানে আমরা ইন্ডিভিজুয়ালসকে দেখতে পাবো, বিভিন্ন গ্রুপগুলোকে দেখতে পাবো, বিভিন্ন ইনস্টিটিউশনসগুলোকে আমরা দেখতে পাবো, বিভিন্ন ইনস্টিটিউশনস, আমরা এগুলোকে বিভিন্ন পলিটিক্যাল পার্টিসকে দেখতে পাবো। এরা আমাদের কি করে, এরা বিভিন্ন ইনফরমেশনস গুলোকে এরা কিন্তু পাঠিয়ে দেয়, মানে এরা কালেক্ট করে ইনফরমেশনস গুলো, কালেক্ট করার পর, মানে যেগুলো ডিমান্ড আলটিমেটলি, তো সেই ডিমান্ড গুলো তারা কালেক্ট করে ইনফরমেশনস আকারে করে তারা সরকারের কাছে সেগুলো পাঠিয়ে দেয়। তবে তারা যে সরাসরি সব পাঠিয়ে দেয় তা কিন্তু নয়, এদেরও মাঝে একটা নিজেদের কিন্তু, মানে এরা কতগুলো এনটিটি, এরা এনটিটি হওয়ার সুবাদে, অর্থাৎ এদের নিজেদের একটা জৈবিক সত্তা আছে, নিজস্বতা আছে। নিজস্বতার জায়গাটা কি? নিজস্বতার জায়গাটা হচ্ছে যে যা পায় এরা তাই ইমিডিয়েট ওই রকম ভাবেই পৌঁছে দেয় তা কিন্তু নয়, নিজেদের একটা ফিল্টার করার একটা কিন্তু ব্যবস্থা আছে।
ফিল্টার করার ব্যবস্থা, অর্থাৎ যা শুনলো সে তা হুবহু সেখানে যে কনভে করে দেয় সরকারকে তা কিন্তু নয়। সে কি করে, সে হয়তো সেখানে ওটা কিছু ইনফরমেশনস বাদ দিয়ে দেয়, কিছু ইনফরমেশনসকে মডিফাই করে নিজের মতো করে সে পাঠিয়ে দেয়। যেমন আমরা যেটা করছি রিসার্চ স্কলার্সরা জেনারে কি করছি, যে সোসাইটিতে গিয়ে গবেষণা করছি, সোসাইটিতে গিয়ে জনগণের অপিনিয়ন্স শুনছি, কোনো একটা প্রবলেমটা কেন হয়েছে সেটা বোঝার চেষ্টা করছি, সেটা বুঝে সেখান থেকে সেটাকে নিজের মতো করে অ্যানালাইজ করে সেটার তথ্যগুলো কি করছি, সরকারকে বা সমাজকে দিয়ে দিচ্ছি। সরকার কি করবে, ওই তথ্যের উপর নির্ভর করে সেখানে কোনো একটা ডিসিশন নেবে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো কি করে, যে আমরা হয়তো রিসিভার হিসেবে কাজ করছি ঠিকই, কিন্তু রিসিভার হলো আমরা নিজেরাও ইন্টারপ্রেটারও বটে, যে আমরা নিজেরা ব্যাখ্যা করি, নিজের মতো অ্যানালাইজও করি, করে আমরা কি করি, সেই ইনফরমেশনগুলো সরকারের কাছে পৌঁছে দিই। তো এটা এখন ডিপেন্ড করে এটার উপরও, যে একটা পলিটিক্যাল সিস্টেম সে এখন প্রোগ্রেসের পথে যাবে না সে এখন ডিক্লাইন করবে, এটাও ডিপেন্ড করে যে ইনফরমেশনগুলো কার কাছ থেকে আসছে, তার কতটা এবিলিটি আছে সেটাকে প্রসেস করার, সেটাও কিন্তু নির্ভর করছে পলিটিক্যাল সিস্টেমের প্রোগ্রেস বা ডিক্লাইনের পেছনে। তো এখন দেখা গেল যে কোনো একজন দক্ষ মানুষকে দিয়ে কোনো একটা প্রবলেমের সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে বা প্রবলেমটিকে বোঝার চেষ্টা করা হচ্ছে, তাহলে তিনি কি করবেন, তিনি যে ফিল্টারিংটা করবেন, অর্থাৎ তিনি ইন্টারপ্রেট করবেন, তিনি অ্যানালাইজ করবেন, করার পেছনে তার কি থাকবে, তার একটা কিন্তু একটা একটা নিউট্রাল আইদার রোল থাকবে, নইলে সেই এমন একটা রোল থাকবে, সেই রোলটা হচ্ছে কি, যে উনি যেরকম ভাবে দেখতে চাইছেন, যাদেরকে দেখতে চাইছেন এতে তাদের ভালো হোক, তাদেরই ভালো হবে। তো এইরকম জিনিসগুলো হতে পারে, কিন্তু একেবারেই যদি সেখানে কোনো কাঁচা হাতকে দিয়ে যদি করানো হয়, যে এমন একজন ব্যক্তিকে বলা হলো যে যাও তুমি ওদের কি প্রবলেম সেগুলো শুনে আসো, এবং সে শুনতে গিয়ে অর্ধেক ইনফরমেশন ছেড়ে দিয়েছে, অর্ধেক ইনফরমেশন সে সেখানে নিজের মতো করে ইন্টারপ্রেট করেছে এবং আদৌ সেটা তাদের প্রবলেম নয়, তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি ভুল ডিসিশন নেওয়া হবে। তো হতে পারে এই ধরনের ভুল ডিসিশন হয়তো সরকারের কাছে পৌঁছেছিল বলে হয়তো সরকার 3টে কৃষি বিল নিয়ে এসেছিল, হতেই পারে যে ভুল ডিসিশন পৌঁছেছে। অনেক সময় হয়, দেখবে প্রতিনিয়ত সরকার দেখবে যে রুলস রেগুলেশনস গুলোর মধ্যে চেঞ্জ নিয়ে আসছে। ইউজিসির গাইডলাইনগুলো দেখো, দেখবে মাসে মাসে নিয়ম কানুন বদলাচ্ছে, মানে পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে এদের মাথা ঠিক নেই। যাদের কাছ থেকে ইনফরমেশন পাচ্ছে, সেই যারা ইনফরমেশন দিচ্ছে, যাদের ইনফরমেশনের উপর নির্ভর করে সেখানে ইউজিসি ডিসিশন নিচ্ছে, সেই ইনফরমেশনসগুলোরও কিন্তু বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন আছে। যে যাদেরকে এখানে এখানে ওই মানে যারা গাইড করছে ইউজিসিকে, তারা সঠিক লোক নয় গাইড করার জন্য, ফলে তাদের দেওয়া ইনফরমেশনস গুলো কিন্তু একটা লং রানে কোনো সমাধান নিয়ে আসতে পারছে না। ওই কারণে ঘন ঘন মানে বেশি কোনো এফেক্ট না পড়ার আগেই সেটা কিন্তু অল্প এফেক্টেই দেখা যাচ্ছে কি, যে নেগেটিভিটি বেরিয়ে আসছে এবং সেই কারণে আবার চেঞ্জ করতে হচ্ছে। তো এই বিষয়গুলো বলে দিচ্ছে যে যদি এই ইনফরমেশনস গুলো যদি এখানে ফ্লো হয় এমন কোনো লোকের হাত ধরে বা এমন কোনো গ্রুপের হাত ধরে বা এমন কোনো অর্গানের হাত ধরে যে অর্গানটা যোগ্য নয়, তাহলে কিন্তু সেটা কিন্তু পলিটিক্যাল সিস্টেমটাকে কিন্তু ভেঙেও ফেলতে পারে, বা হতে পারে যে সে ভালো কোনো ব্যক্তি, তাহলে সে কিন্তু প্রোগ্রেসও করতে পারে পলিটিক্যাল সিস্টেমে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে কিন্তু পাবে। তো এগুলো এখানে পাবে, দেখে নিও। এরপরে দেখে নাও যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা কি পাই, এই রিসেপ্টরের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা কি পাই। রিসেপ্টর যাদেরকে বললাম যে ইন্ডিভিজুয়ালস গ্রুপ যারা ইনফরমেশনটাকে ফ্লো করানোর কাজ করে, সরকার পর্যন্ত যারা ইনফরমেশনটাকে পৌঁছে দেয়, তারা কি করে, এখানে তাদের বৈশিষ্ট্য কি দেখো, তাদের ভূমিকা এবং বৈশিষ্ট্য বলছে এরা ইনফরমেশন রিসেপশন অ্যান্ড প্রসেসিং, যেটা বললাম যে ইনফরমেশনসটিকে এরা রিসিভ করে মানে গ্রহণ করলো, যে সোসাইটি কি চাইছে, সোসাইটির দাবি কি, সেই দাবিটাকে তারা কিন্তু গ্রহণ করলো তথ্যগুলো করে তার নিজের মতো করে প্রসেস করলো, যেমন রিসার্চ স্কলার প্রসেস করে সরকারের কাছে পৌঁছে দিল। তাহলে একদিকে তারা রিসেপশনিস্ট, আবার হচ্ছে অন্যদিকে তারা কিন্তু প্রসেসরও বটে। তাহলে রিসেপশনিস্ট প্লাস প্রসেসর এই দুটো ভূমিকায় তারা কিন্তু পালন করছে। এখানে আমরা দেখতে পাবো যে এটা করতে গিয়ে তারা পাবলিক বিভিন্ন অপিনিয়ন্স নেয়, তার জন্য তারা পুলস করে, মিডিয়ার বিভিন্ন রিপোর্টস গুলোকে এখানে কনসিডার করা যেতে পারে যে মিডিয়াও এই কাজগুলোই করছে, সিটিজেনের বিভিন্ন কমপ্লেইন্টস গুলো বা প্রোটেস্ট গুলোকে এখানে কনসিডার করা যেতে পারে, এবং বিভিন্ন ইকোনমিক, সোশ্যাল এবং পলিটিক্যাল যে ট্রেন্ডস গুলো চলছে এগুলোকে অবজার্ভ করার মধ্য দিয়ে কি হতে পারে বা করার মধ্য দিয়ে আমরা কিন্তু এই রিসেপ্টরের ভূমিকাটাকে বোঝার চেষ্টা করতে পারি। তো বেসিক্যালি এরা এই সমস্ত ইভেন্টস গুলোর ইনফরমেশনস গুলো, অবজারভেশনস অফ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ট্রেন্ডস, যে অর্থনীতিতে নতুন যে এখন দাবিগুলো উঠেছে, এখন সমাজের মধ্যে যে নতুন নতুন পরিবর্তনগুলো আসছে, রাজনৈতিক যে এখন নতুন ধরনের ট্রেন্ড চলছে, তো সেগুলোকে বুঝে শুনে কি করবে, সেগুলোকে বুঝে শুনে তারা নিজের মতো করে মানে সেগুলোকে তারা গ্রহণ করবে, ইনফরমেশনস গুলো সেগুলোকে গ্রহণ করে তারা সেগুলোকে নিজের মতো প্রসেস করে সরকারের পর্যন্ত পৌঁছে দেবে। তো রিসেপ্টর মানে হচ্ছে এটাকেই বোঝানো হচ্ছে। ফিডব্যাক ট্রান্সফরমেশনস, এটা তোমরা অলরেডি বলে দিলাম যে এদের কাজ হচ্ছে যে এরা ফিডব্যাক দেবে সরকারকে,
যে জনগণের কাছে যে মানে ডিসিশন নেওয়ার পর জনগণের কাছে যে আইনটা পৌঁছলো, জনগণ কিভাবে নিচ্ছে সেটাও সরাসরি জনগণ নিজেও করতে পারে, আবার জনগণের এজেন্ট হয়ে সেখানে মিডিয়া বা বিভিন্ন গ্রুপ, কোনো এজেন্সি, এরাও কিন্তু সরকারের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দিতে পারে। সো ফিডব্যাক ট্রান্সমিশনের একটা কাজও এখানে কিন্তু হয়ে থাকে, বিভিন্ন লিডার্স, অর্গানাইজেশনস, ইন্ডিভিজুয়ালস, এজেন্সি এগুলো কিন্তু করে থাকে। তো রিসেপ্টরের আরেকটা রোল কি দেখা যায়, আরেকটা রোল দেখা যায় যেটা ফিল্টার্স এবং সিলেক্টিভিটি, যে তারা ফিল্টার করে, যে যা কিছু তারা পেলো সেটাকে তারা সবগুলোকে যে গ্রহণ করে এমনটা কিন্তু নয়, কিছুকে তারা বাদ করে দেয়, যেটাকে বলা হয় কন্ট্রোলড। যেটা তোমরা যখন রিসার্চ মেথোডোলজি পড়বে তখন এটাকে বলা হয় কন্ট্রোলড ভেরিয়েবলস বলা হয় এটাকে, যে কতগুলো ভেরিয়েবলস সে পেয়েছিল, কতগুলো সেখানে সংখ্যা পেয়েছিল বা তথ্য পেয়েছিল, সেগুলোকে সে বাতিল করেছে, সেগুলোকে সে নেয়নি, সেগুলোকে সে চাপা দিয়ে দিয়েছে। এবং কাজে এক প্রকার সিলেকশনের কাজটা করেছে, সে কিছু নিয়েছে কিছু নেয়নি, এবং সে কি করেছে সেটার উপরে কিন্তু এক প্রকার এইরকম ভাবে বিভিন্ন প্যারামিটারে সেটাকে সে কিন্তু সিলেক্ট করেছে, অর্থাৎ ফিল্টারিং করেছে, অর্থাৎ কোনটাকে নেবে না এরকম ভাবে সে নিজের বিভিন্ন প্যারামিটারে সেটা কিন্তু করে থাকে। তো এবারে ও যে ইনফরমেশন গুলো ওর জন্য দরকার, সেই ইনফরমেশন গুলো নেবে, সেগুলো দরকার নেই সেগুলো বাতিল করে দেয়, বাদ করে দেয়, রিজেক্ট করে দেয়। তো এইরকম ভাবে সে ফিল্টারিং এরও কাজটা করে। তো এদের কাজটা কি? ফিল্টার করার কাজ, সিলেকশন করার কাজ। অ্যাডাপশনের কাজটাও কিন্তু এদের কাজ, যে অ্যাডাপশন। ঠিক আছে, তো এইগুলো সবই তোমরা বুঝতে পারবে যে এগুলো আমাদের যেগুলো বলে গেলাম সেগুলো হচ্ছে সবই তার রোল। এবার এক্সাম্পলস যদি দেখো তাহলে কারা এই কাজগুলো করে থাকে, যে বিভিন্ন ইনস্টিটিউশনস গুলো আছে, যেমন ইন্টেলিজেন্স এজেন্সি সরকারের আছে, বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি আছে, যে তারা যেমন ঠিক আছে, যে বিভিন্ন ইনফরমেশনস গুলো নিয়ে সরকারকে তারা পৌঁছে দেয়, সরকার ওই ইনফরমেশনের ভিত্তিতে ডিসিশন নেয়। বুঝতে পারছো তো? এইটা আমাদের বিউরোক্রেসিতে যারা আছে, তারা যে বিউরোক্রেট কি করে, যে তারা প্রতিনিয়ত যেহেতু জনগণের জন্য তারা কাজ করছে, তো তারা কি করছে, যে জনগণের বিভিন্ন অভাব অভিযোগগুলোও তারা জানে, যে জনগণের কোথায় অসুবিধা হচ্ছে তারা জানে। তো সেই ইনফরমেশন গুলো তারা যখন নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তাদের সেই অভিজ্ঞতাটা তারা সেখানে সরকারকে বলে, সেটার ভিত্তিতে তখন সরকার ডিসিশন নেয় যাতে আর নতুন করে কোনো ভুল না হয় বা সিস্টেমটিকে বেটারলি ডেভেলপ করা যায়। এগুলো আমরা দেখতে পাবো। তো এইগুলো বিভিন্ন অর্গানাইজেশনস, বিভিন্ন ইনস্টিটিউশনস এগুলো কি করে, যে এই রিসেপ্টরের কাজটা কিন্তু করে থাকে। মিডিয়ার কথা যদি বলো, তাহলে মিডিয়াও একটা অর্গানাইজেশন। জানি মিডিয়া আমাদের জনগণের অপিনিয়ন্স নেয়, জনগণের অভাব অভিযোগগুলোকে তারা টিভিতে দেখায়, এবং সেটার ভিত্তিতে সরকার তখন ডিসিশন নেয়। সিভিল সোসাইটি বিভিন্ন অর্গানাইজেশনস আছে, এনজিও আছে, তারাও একই ধরনের কাজ করছে, জনগণের বিভিন্ন যে চাহিদাগুলো আছে সেগুলোকে তারা পূরণ করার চেষ্টা করছে। কিছু এনজিও দেখবে সেখানে হয়তো বাচ্চাদের নিয়ে কাজ করে, কিছু এনজিও দেখবে সেখানে পশুদের নিয়ে কাজ করে, কিছু এনজিও দেখবে পরিবেশ নিয়ে কাজ করছে, তারা করছে কেন? কারণ এটা সবটাই মানুষের ডিমান্ড, বা সবটাই সেখানে কিন্তু মানুষের সাথে জড়িত। তো এক একটা এনজিও এক এক রকম ভাবে কাজ করছে, বা অর্গানাইজেশনস বা সিভিল সোসাইটি এক এক রকম ভাবে কাজ করছে, সেটার ভিত্তিতে তখন সরকারও কিন্তু ডিসিশন নিয়ে থাকে। পাবলিক অপিনিয়ন্স মেকানিজমও অনেকগুলো আছে, যেমন সার্ভে হয়, টাউন হলে বিভিন্ন বিভিন্ন শহরেই দেখবে একটা করে টাউন হল থাকে, সেখানে গিয়ে দেখবে বিভিন্ন দেখবে আলাপ আলোচনা হয়, বিতর্ক হয়। ঠিক আছে, তো এখানে কি হয়, যে এগুলো এক প্রকার কি করার চেষ্টা করে, রিসেপ্টরের কাজটা করে থাকে, যে টাউন হলে বিতর্ক হওয়ার মধ্য দিয়ে যে সিদ্ধান্তটা বেরিয়ে আসলো, সেই সিদ্ধান্তটা কিন্তু সরকার সেটার উপর পলিসি নির্মাণের কাজটা করে। তো আমরা এগুলো দেখি টিভিতে, বিশেষ করে দেখবি যে ডিবেটগুলো হয়, সেগুলো দেখবে বিভিন্ন টাউন হলে হয়। তো এগুলো কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। বিভিন্ন নির্বাচনের ফলে যে রেজাল্টগুলো বেরিয়ে আসে সেটার ভিত্তিতেও সরকার সেখানে ডিসিশন নেয়। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি কি, যে রিসেপ্টরের কাজটা করে থাকে বেসিক্যালি। এরপরে চলে আসো যে ইম্পর্টেন্সটা কি এর থিওরির। ইম্পর্টেন্সটা এটাই বলে দিলাম, এতক্ষণ ধরে ওগুলোই বলছিলাম, যে সরকার যে সমস্ত ডিসিশনগুলো নেবে সেগুলো যাতে ঠিকভাবে ডিসিশনগুলো নেয়, সেগুলো যাতে মানুষের পক্ষে হয়, সেগুলো যাতে সিস্টেমটিকে ডেভেলপ করে, সেগুলো যাতে সিস্টেমটির মধ্যে একটা ইকুইলিব্রিয়াম বজায় রাখে, এবং সিস্টেমটিকে যাতে প্রতিনিয়ত প্রোগ্রেসের পথে নিয়ে যায়, সেই কারণেই হচ্ছে কিন্তু এই থিওরির প্রয়োজনীয়তা আছে, যে এই থিওরিটাকে আমরা এই কারণে বোঝার চেষ্টা করবো। তো এগুলোই এখানে তোমরা কিন্তু পাবে। এরপরে চলে আসো সাইবারনেটিক অ্যাপ্রোচ বলতে কি বুঝিয়েছেন, আর কিছুই বোঝাননি, যে যা বললাম এতক্ষণ ওটাই হচ্ছে সাইবারনেটিক অ্যাপ্রোচ, আলাদা এখানে কিচ্ছু নয়, যা বললাম এটাই হচ্ছে সাইবারনেটিক অ্যাপ্রোচ। তো সাইবারনেটিক্স বলতে বুঝতেই পারছো যেটা একটা কাইবারনেট শব্দ থেকে এসেছে শব্দটা। ঠিক আছে, তো এখানে তোমরা এটা প্রশ্নগুলো পাবে তোমাদের, তো আমি এটা অ্যাড করতে ভুলে গেছি, কোয়েশ্চেনগুলো এখন অ্যাড করে দেবো। তো এটা তোমরা পাবে, দেখবে এসেছে এটা এখানে, নোটটা দেওয়ার সময় আমি তোমাদের অরিজিনটা লিখে দেবো কোথা থেকে এসেছে, তখন ভালো করে দেখে নিও, স্পেলিংটাও দেখে নিও। তো মোটামুটি দেখে নাও যে সাইবারনেটিক অ্যাপ্রোচটা হচ্ছে একটা মেশিনারি সিস্টেমের কথা বলছে, যেখানে কি করা হচ্ছে, যে সিস্টেম অ্যাজ আ হোল হিসেবে কাজ করবে, এবং সে নিজের হচ্ছে সেলফ রেগুলেটিং মেকানিজম হিসেবে কাজ করবে। অর্থাৎ এমন একটা সিস্টেমের কথা বলা হচ্ছে যে সিস্টেম মেশিনারি ওয়েতে ফাংশনস করবে, এবং যদি
যদি তার মধ্যে নতুন কোনো চাহিদা তৈরি হচ্ছে, সেই চাহিদা মানে মানে এখানে সিস্টেম অটোমেটিক সেই চাহিদাটিকে কিন্তু পূরণ করতে পারবে। চাহিদাটিকে পূরণ করার জন্য কোথাও যদি বিউরোক্রেসি নিয়োগ করতে হয়, কোথাও যদি কোনো বিউরোক্রেটকে ছাঁটাই করতে হয়, কোথাও যদি এফিসিয়েন্সি জেনারেট করতে হয়, কোথাও যদি ট্রেনিং দিতে হয়, তো যা যা প্রয়োজন পড়বে সেটা কিন্তু অটোমেটিক দেবে। ওগুলো এখানে পাবো। ইনফরমেশন কমিউনিকেশনের কথা বলেই গেলাম যে ইনফরমেশন থাকবে, তার কমিউনিকেশন হবে, ফিডব্যাক মেকানিজমের কথা বললাম, পজিটিভ নেগেটিভের কথা বললাম, কন্ট্রোল অ্যাডাপ্টেশনের কথা বললাম। এই সমস্ত আইডিয়াগুলো যেগুলো বলে দিলাম সেগুলোই হচ্ছে কিন্তু তোমাদের সাইবারনেটিক অ্যাপ্রোচ। আমি আলাদা করে দিয়েছি যাতে তোমাদের কনফিউশন না হয়। এবার দেখে নাও এখানে সাইবারনেটিক অ্যাপ্রোচের কি কনসেপ্ট কি কি আছে। তো এখানে এটাকে বলা হচ্ছে স্টিয়ারিং গভর্নেন্স অ্যাজ নেভিগেশনস। যে এখানে সাইবারনেটিক্স যখন বলছি তখন এক প্রকার এটাকে বলতে পারো যে ওই জাহাজের হচ্ছে এই জাহাজের হচ্ছে কি বলবো, যে ওই এক প্রকার স্টিয়ারিং, যেটাকে কি স্টিয়ারিংটাকে বলা হয়, যে ধরো নাও এক প্রকার মানে গাড়ি চালানোর সময় আমরা যেটা ধরে গাড়িটা চালাই, কি বলে ওটাকে? হ্যাঁ হ্যাঁ, যে হুইলটা যেটা থাকে, তো সেটাকে ধরে আমরা গাড়ি চালাতে পাওয়ার ওটা। স্টিয়ারিং স্যার। এক্স্যাক্টলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কার্ল নয়েস সেটার সাথে এটাকে কিন্তু লিঙ্ক করার চেষ্টা করছে, যে গভর্নমেন্টের প্রসেসটা হচ্ছে যে সেটার উপর সেটার মতো খানিকটা, যে সাইবারনেটিক্স এর মতো খানিকটা। তো এখানে বলছে কি যে এখানে প্রতিনিয়ত ইনপুট আসে এনভায়রনমেন্ট থেকে, এবং সেই এনভায়রনমেন্টের সেই ইনপুটস গুলোকে পৌঁছে দেওয়ার কাজটা করে কিন্তু এই সাইবারনেটিক্স, অর্থাৎ এক প্রকার এই থিওরিটা। বুঝতে পেরেছো? তাতে ইনফরমেশনস গুলো তো তাহলে মানে সরকার যে আলটিমেটলি যে কাজগুলো করে সেগুলো আর কিছুই না, সেটা হচ্ছে একটা স্টিয়ারিংটাকে চালানোর কাজ। আমি এটা প্রোনাউন্স করতে পারছি না, আমার জিভের প্রবলেম আছে, কিন্তু এটা ধরে নাও এক প্রকারের চাকাটা, এবং সেই চাকাটাকে ঘুরিয়ে সে জাস্ট কি করা, যে যেদিকে যেদিকে গেলে সেখানে হয়তো সুন্দরভাবে সেটার গতিটা বজায় থাকবে, বা সুন্দরভাবে সে হয়তো প্রোগ্রেস করতে পারবে, সুন্দরভাবে হয়তো চাহিদাটিকে পূরণ করতে পারবে, সেই ততটুকুই কাজ সেখানে করবে। তো এক প্রকার গভর্নেন্স এখানে কি এক প্রকার কি করবে, যে ন্যাভিগেশনের কাজটা এখানে এইরকম ভাবে করার চেষ্টা করবে। থ্রিশোল্ড অ্যান্ড সেন্সিটিভিটি আমি বললাম যে সেন্স তার কতগুলো অর্গানস আছে, সেই সেন্স অর্গানসের মধ্যে দিয়ে সে কি করবে, তার মোটামুটি ভাবে বুঝতেই পারছো যে সে কিন্তু তার বিভিন্ন যে নতুন নতুন ডিমান্ডসগুলো তৈরি হচ্ছে সেই ডিমান্ডসগুলোকেও এক প্রকার কিন্তু পূরণ করার চেষ্টা করবে, অর্থাৎ ইনপুটটাকে এবং ইনপুট এবং আউটপুটের এই প্রসেসটিকে সে বজায় রাখার চেষ্টা করবে, যে যেটা দাবি আসলো সেই দাবিগুলোকে পূরণ করার মধ্য দিয়ে সে কিন্তু নিজের ফাংশনসটিকে বজায় রাখবে। নয়েস অ্যান্ড ডিস্টরশনস গুলোকেও এখানে বুঝতেই পারছো সেগুলোকেও কমানোর চেষ্টা করবে, যে নয়েজ যদি কিছু আসে, তার যেমন পলিটিক্যাল সিস্টেমের মধ্যে অনেক ধরনের নয়েজ আসে, যেমন হঠাৎ করে আন্দোলন হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখবে সেখানে কোনো সিস্টেম ভেঙে পড়ছে, ইনস্টিটিউশনসকে গিয়ে সেখানে মানুষ ঘেরাও করছে, তো এগুলো কি এক প্রকার নয়েজ। তো এগুলোকেও সে কি করবে, সেন্স অর্গানের মধ্য দিয়ে সেগুলোকে কিন্তু কারেক্ট করার চেষ্টা করবে। এগুলো তোমরা জানো। এনট্রপি অ্যান্ড সিস্টেম ব্রেকডাউন, এই এনট্রপি শব্দটা দেখো, এটা বোধহয় পরীক্ষা একবার দুবার এসেছে দেখলাম। তো এনট্রপির কথা বলা হচ্ছে। এনট্রপি মানে হচ্ছে এক প্রকার কি বলছে দেখো, ওভার টাইম পলিটিক্যাল সিস্টেম দ্যাট ফেল টু এফেক্টিভলি ম্যানেজ কমিউনিকেশনস অ্যান্ড কন্ট্রোল মে ফেস এনট্রপি অর দ্য গ্র্যাজুয়াল ডিক্লাইন ইনটু ডিসঅর্ডার। তাহলে এনট্রপি বলতে কি বোঝানো হচ্ছে? এনট্রপি বলতে বোঝানো হচ্ছে যে একটা ডিসঅর্ডারের কথা বলা হচ্ছে, যে সময়ে সময়ে যে প্রতিনিয়ত অত অটোমেটিক পদ্ধতিতে যে ইনফরমেশনস গুলো এসেছিল সেটার মধ্যে কোথাও যদি ইনএফেক্টিভনেস থাকে, অর্থাৎ কার্যকরিতা তার যদি না থাকে, তার যদি কোথাও মধ্যে গাফিলতি থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু এনট্রপির দিকে নিয়ে যেতে পারে, অর্থাৎ পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ডিসঅর্ডার হয়তো উঠে আসতে পারে, অর্থাৎ বিশৃঙ্খল পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে। যেমন বাংলাদেশে দেখবে তোমরা এই মুহূর্তে যেটা চলছে, সেটা কি, সেটা এক প্রকার এনট্রপি। কেন? তার কারণ হচ্ছে যে আগের যে পলিটিক্যাল সিস্টেম যারা সরকারে ছিল, যারা স্টিডিয়ারিংটার কন্ট্রোলে যারা ছিল, তারা কি করছে, তারা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে বা সোসাইটির মধ্যে যে এত বড় একটা পরিবর্তন ঘটে গেছে, মানুষের যে ভেতরে ভেতরে এতগুলো একটা নতুন ডিমান্ড তৈরি হয়েছে, সেটা তারা বুঝে উঠতে পারেনি। যেহেতু তারা বুঝে উঠতে পারেনি মানুষের ইনপুটটা, মানুষের ডিমান্ডগুলো, তো তারা সেগুলোকে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে জায়গাও করে দেয়নি। অর্থাৎ তার জন্য যে নতুন করে নিয়ম তৈরি করা, আইন নিয়ে আসা, আরো বেশি করে ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট ঘটানো, এই ধরনের একটা যে বড় পরিবর্তন ঘটে গেছে এবং এই ধরনের একটা দাবি যে উঠতে শুরু করেছে, আগের সরকার সেটা বুঝতে পারেনি। যেহেতু আগের সরকার সেটা বুঝতে পারেনি, তার মানে কি, তার মানে তার যে মেকানিজম গুলো ছিল, তার যে সেখানে ওই যে যে মানে ইনফর্মার হিসেবে যারা কাজ করতো সেখানে, তার যে সেখানে অর্গানস গুলো যেগুলো ছিল, সেই অর্গানস গুলো ওই ধরনের একটা মানুষ সমাজের মধ্যে যে বড় পরিবর্তন এসেছে সেটাকে তারা সেন্স করতে কিন্তু পারেনি। তাদের এই ইনএফেক্টিভনেসটা কিন্তু উঠে এসেছে, অকার্যকরিতা উঠে এসেছে, যে তাদেরকে বলা হয়েছিল যে সমাজের মধ্যে কি চলছে সেটা তোমরা সেন্স করো এবং সেই ইনফরমেশনসটা আমাকে এসে জানাও সরকারকে, কিন্তু তারা কিন্তু তাদের সেই অর্গানগুলো ঠিক করে করতে পারেনি। কোনগুলো সেই অর্গান? সেই অর্গানগুলো হচ্ছে বিউরোক্রেসি, সেই অর্গান হচ্ছে সরকারের মিডিয়া, যাদের সরকারের কন্ট্রোলে যাদেরকে রেখেছিল, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের দেখবে এজেন্সি, সেগুলো দেখবে সিভিল সোসাইটি, সেগুলো ধরনের দেখবে এনজিও,
তো যারা আসলে এদেরকে সেন্স করার কথা ছিল তারা ঠিক করে সেন্স করেনি, সরকারকে সঠিক ইনফরমেশন সঠিক সময় প্রদান করেনি। যেহেতু প্রদান করেনি, সরকার সেটার উপর সেই ধরনের কোনো ডিসিশন নিতে পারেনি। যেহেতু ডিসিশন নিতে পারেনি, তাই দেখা গেল কি যে সেই আগের সরকারকে মানুষ তাড়িয়ে দিল। নতুন এখন সরকার এসেছে এবং নতুন সরকারও এসেও দেখা যাচ্ছে কি যে সঠিকভাবে সে সেন্স করতে পারছে না যে কিভাবে আন্দোলনটিকে সে তার ধামা এখন বন্ধ করবে। তো দেখা যাচ্ছে যে যখন তখন রাস্তা সেখানে অবরোধ হচ্ছে, যখন তখন সেখানে কিন্তু মানুষ সেখানে আন্দোলন করছে, যখন তখন সেখানে কিন্তু তাদের বেশ কতগুলো নৈরাজ্যের অবস্থা তৈরি হচ্ছে। তো এই নৈরাজ্যের অবস্থাটাই তাদেরকে কিন্তু একটা একটা বিপদের মুখে তাদের দেশটিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, হয়তো তারা সেটা অতদূর যাবেও না, তার আগেই হয়তো তারা মানে মানে পুলিশ প্রশাসন প্রয়োগ করে, এবং করছেও, পুলিশ প্রশাসন প্রয়োগ করে সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করবে, মানুষকে আবার একটুখানি শান্ত করতে হলে ভয় দেখাতে হবে। তো সেটা অবশ্যই আবার তারা করছে, আমরা দেখতেও পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন মিলিটারিকে দিয়ে, পুলিশ প্রশাসনকে দিয়ে, ডিজিআইএফ কে দিয়ে বা ডিজিএসএফ বোধহয় ওরা বলে, বোধহয় এরকম একটা বডি আছে, তাদের এজেন্সি আছে, সিকিউরিটি এজেন্সি, তাদেরকে দিয়েও এই সমস্ত কাজগুলো তারা করে কি করছে, তারা পুরো সিস্টেমটার মধ্যে কন্ট্রোলটা আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ যা পরিবর্তন প্রয়োজন সেটা হয়তো তারা করবে, কিন্তু তার জন্য তো সময় দরকার, তার জন্য তো সেই সময়ের জন্য তারা হয়তো সেখানে অপেক্ষা করছে। কিংবা আবার হতে পারে যে তার সবগুলোই তো করা সম্ভব হবে না এই মুহূর্তে, দাবি তো অনেক থাকতে পারে, কিন্তু কিন্তু কিছু থেকে তো কিছু দাবিকে তো কন্ট্রোল করতে হবে। তো ফলে কিছুকে তারা কন্ট্রোল করবে, কিছুকে তারা সেখানে ভ্যালুস দেবে, দিয়ে আলটিমেটলি অর্থাৎ সিস্টেমের মধ্যে অ্যাডাপশন করবে তারা, করে আলটিমেটলি কি করবে, সিস্টেমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো যদি এটা না হয় তাহলে কি হবে, তাহলে একটা চিরতরে দেখবে একটা এনট্রপির দিকে চলে যাবে, যেমন সিরিয়াতে হচ্ছে। তো ওই রকমের হয়তো হতে পারে যে একটা পার্মানেন্ট সেখানে একটা ওয়ারফেয়ারের দিকে হয়তো চলে যেতে পারে। তো ইনফরমেশনস গুলো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, এবং যারা রিসেপ্টর হিসেবে ভূমিকা পালন করছে তারাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, এটা আমরা ভালো করে দেখতে পাবো। এরপরে দেখে নাও অ্যাপ্লিকেশনস অফ দ্য সাইবারনেটিক অ্যাপ্রোচ, কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশনসটা হয়। তো এই অ্যাপ্রোচটা আমরা জানি পলিসি ফর্মুলেশনের কাজে হয়, যে সরকার যখন পলিসি নির্ধারণ করে আমাদের জন্য, ইকোনমি পলিসি বলো, সেটা বিভিন্ন ধরনের পলিসি হতে পারে, তো তখন এই সাইবারনেটিক অ্যাপ্রোচটাকে কাজে লাগায়। অর্থাৎ ইনফরমেশনসকে কালেক্ট করা, সেটাকে প্রপার সেখানে অ্যানালাইজ করা, সেটাকে সরকারের কাছে কিন্তু ফ্লো করে দেওয়া, সরকারের কাছে সঠিক ইনফরমেশনটা সঠিক টাইমে সঠিকভাবে পৌঁছবে, এটা কিন্তু পলিসি ফর্মুলেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে হঠাৎ করে একটা কোনো ক্রাইসিস চলে এসেছে, ডিজাস্টার হয়েছে ধরো সেখানে, হ্যাঁ, বড় ধরনের কোনো একটা হয়তো দেখা গেল যে বন্যা চলে এসেছে বা খরা হয়েছে, ক্রাইসিস, হঠাৎ করে এই জিনিসগুলো হচ্ছে হয়তো, বা হঠাৎ করে সেখানে দেখা গেল যে কোনো একটা হয়তো দেখো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার জন্য দেখা গেল যে কোনো একটা ব্রিজই হয়তো, বা কোনো একটা ব্রিজ ভেঙে গেছে, তাহলে এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে হয়তো দুটো জেলা হয়তো আলাদা হয়ে গেছে, তাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই। তো এগুলো কতগুলো ক্রাইসিস হঠাৎ করে আসে, তো সেখানে যদি হঠাৎ করে এই ক্রাইসিসগুলো আসে, তো তখন কি হতে পারে, যে তখন ইনফরমেশনগুলো কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় যদি পরিচালনা করা হয়, তাহলে সেই ক্রাইসিস থেকেও সেখান থেকে কিন্তু তাকে বের করে নিয়ে আসা যেতে পারে। তো ইনফরমেশনসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানেও আমরা দেখতে পাবো ক্রাইসিস ম্যানেজমেন্টে এই সাইবারনেটিক অ্যাপ্রোচের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। নেশন বিল্ডিং এবং নেশনকে ইন্টিগ্রেট করার ক্ষেত্রেও আছে, যে নতুন একটা তুমি জাতি তৈরি করতে, দেশ তৈরি করতে চাইছো, জাতি গঠন করতে চাইছো, বা দেশের মানে ডিসইন্টিগ্রেট হয়ে থাকা এখানে ভূখণ্ডকে বা জনগণকে তুমি ইন্টিগ্রেট করতে চাইছো, তাহলেও এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গ্লোবাল ইন্টারডিপেন্ডেন্সটাও কিন্তু এইরকম ভাবে আমরা দেখতে পাবো, যে গ্লোবাল ইন্টারডিপেন্ডেন্স যেটা যেভাবে ফাংশনস করছে, যে আমরা প্রত্যেকের উপর নির্ভরশীল, কিন্তু এই নির্ভরশীলতা কিভাবে, সেটা যদি এখন এই ইনফরমেশনসগুলো যদি না বেরিয়ে আসে, তাহলে কি হতে পারে, কেউ হয়তো ঔদ্ধত্যপনা দেখাতে পারে। তো এই ইনফরমেশনসগুলো তার কাছে পৌঁছে দেওয়া, প্রত্যেকের কাছে ইনফরমেশনসগুলো থাকা, সঠিক সময়ে থাকা, সঠিকভাবে থাকা, তবেই কি হতে পারে, ইন্টারডিপেন্ডেন্সটা কিন্তু প্রপারভাবে ফাংশন করতে পারে। যেমন দেখবে আমেরিকা সম্পর্কে আমাদের অনেক ইনফরমেশনস আমরা জানি, সেটা কি, সেটা হচ্ছে যে যে আমরা মানে আমেরিকা সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কতগুলো ল্যাক অফ ইনফরমেশনস, যে আমেরিকা কিভাবে ফাংশনস করে, আমেরিকার ইকোনমি কিভাবে চলছে, কিভাবে রান করছে, আমরা জানি না। কিরকম ভাবে তাদের এত উন্নতি হচ্ছে, আমরা কিন্তু এই সমস্ত ইনফরমেশনস থেকে অনেক পিছিয়ে আছি। তো যেহেতু আমরা পিছিয়ে আছি, তাই কি হচ্ছে যে এই ইনফরমেশনসের মানে মানে ফ্লো অফ প্রপার ইনফরমেশনস এই ল্যাক থাকার ফলে কি হচ্ছে, যে আজকে আমেরিকা কিন্তু আমাদের উপর দাদাগিরি করছে। তো এটাই যখন আবার উঠে আসবে, সমস্ত দেশগুলো যখন সচেতন হয়ে যাবে, তখন তারা কিন্তু নিজেদের মধ্যে একটা কি করতে পারবে, যে জোট তৈরি করে আমেরিকাকে তখন একটা প্রেশার ক্রিয়েট করতে পারবে। কিন্তু এখানে একটা বড় খামতি রয়ে গেছে, যে এই ইনফরমেশনস গুলো কিন্তু আমাদের কাছে নেই, যে আমেরিকা কিভাবে ফাংশনস করছে, কিভাবে তার সিস্টেমের মধ্যে পরিবর্তন আসছে ঘন ঘন। তো এটা যখন আসবে তখন, এবং যদি সেই ইনফরমেশনগুলো আমাদের কাছে আসে, তবে এটা প্রমাণ হবে যে আমেরিকা কিন্তু আমাদের উপর নির্ভর করে আছে,
ও কিন্তু ও যে এত শক্তিশালী হওয়ার কারণ সে আমাদের উপর নির্ভর করে আছে, আমরাও দাঁড়িয়ে আছি ও নির্ভর করে আছে ওর উপর, কিন্তু ও যেহেতু বড়, ও বেশি ভাবে বড় রকম ভাবে আমাদের উপর নির্ভর করে আছে। সো কোনো রকম ভাবে আমরা সেই ইনফরমেশনসের জায়গাগুলোতে শক্তিশালী হয়ে গেলে আমেরিকার ডমিনেশনসটা কিন্তু কমে যাবে। তো যাই হোক, মোটামুটি ভাবে এখানে বুঝে নাও যে গ্লোবাল ইন্টারডিপেন্ডেন্সটা কিভাবে ফাংশনস করছে, সেই ইনফরমেশনসগুলো যদি সঠিকভাবে বেরিয়ে আসে তাহলে দেখবে যে সঠিক অর্থে সেখানে কি হবে, যে বিভিন্ন যুদ্ধের পরিস্থিতি কমানো যাবে, কারো বড় কোনো দেশে দাদাগিরিটাকেও কিন্তু কমানো যাবে। তো এই ইনফরমেশন সেখানে একটা বড় রোল প্লে করছে, ইনফরমেশনসে এই সাইবারনেটিক অ্যাপ্রোচ সেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। ডায়াগ্রামে তোমরা কি পাবে, এখানে যখন ইনপুট পাবে, ইনপুটটাকে প্রসেস করা হয়, ইনপুটটাকে প্রসেস করে আউটপুট করা হয়, আউটপুটটা যখন হয় তার ফিডব্যাক হয়ে আবার সেটা ইনপুটে আসে, যেটা তোমাদের ডেভিড স্টানের মডেলে পড়িয়েছিলাম সেটাকেই ধরে নিতে পারো। তো এটা হচ্ছে তার ডায়াগ্রামে তোমরা এটা পাবে। ছবিটা এখানে আমি ড্র করতে পারিনি, তো এটা দেখে নিও। এরপরে কি বলছে, সিগনিফিকেন্স অফ দ্য সাইবারনেটিক অ্যাপ্রোচ, তাৎপর্য কি আছে, এটা ইন্টারডিসিপ্লিনারি একটা পারপাস, এগুলো দরকার নেই আপাতত, ছেড়ে দাও। এখানে দেখে নাও এবার কতগুলো অর্গানসের নাম, যেমন নিউজ পেপার দিয়ে আমরা কি করি, বিভিন্ন তথ্য পাই, সেই তথ্যের ভিত্তিতে আমরা নিজেদেরকে সচেতন করি এবং সেই সচেতনতা থেকে কি করি, আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করি। তো এইরকম ভাবে আমরা কি করি, এইরকম ভাবে আমরা আমাদের নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার মধ্য দিয়ে দেশটাকে ইন্ডিপেন্ডেন্ট করছি, দেশটাকে সমৃদ্ধ করছি। তো এই নিউজ পেপারগুলো একটা গুরুত্বপূর্ণ রোল আছে তার মানে পলিটিক্যাল সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য সাইবারনেটিক অ্যাপ্রোচে, তাহলে এটা একটা অর্গান বলা যেতে পারে। তো এইরকম একই রকম ভাবে টেলিভিশনও তাই করে, রেডিও তাই করে, র্যালিগুলো যেগুলো হয়, পলিটিক্যাল র্যালি যখন হয় তখন কোনো একটা এসএমএস তার মধ্যে দিয়ে তারা স্প্রেড করার চেষ্টা করে, কোনো একটা দাবি তারা সেখানে তুলে ধরার চেষ্টা করে এবং সেই দাবির সমর্থনে তারা আরো 5,000 মানুষকে তখন কিন্তু সেখানে কিন্তু ঐক্যবদ্ধ করে, তাই তো। অর্থাৎ 50 জন মিলে হয়তো একটা র্যালি বের করলো, দেখবে র্যালিটা 10 মিনিট হাঁটতে দেখবে সেখানে 50 জনের জায়গায় 500 জন হয়ে গেছে। কেন? কারণ ওরা যেটা বলছে, যারা ওগুলো শুনতে শুনতে ওরাও দেখছে যে আমাদের তো দাবি ওটা তুলে ধরছে, চলো পায়ে পা মেলাও। র্যালি অনেক বড় আকার ধারণ করে, র্যালি বড় আকার ধারণ করলো মানে সেখানে কিন্তু একটা বড় ধরনের ডিমান্ড উঠতে শুরু করলো। এগুলো হয় অ্যাসেম্বলি যেগুলো হয়, বিভিন্ন সভা সমিতি যেগুলো হয়, পলিটিক্যাল পার্টিস গুলো এই ধরনের একটা অর্গান হিসেবে কাজ করে, যে তারা যদি তারা সরকারি নয় বেসরকারি, তো বেসরকারি অর্গানাইজেশন হিসেবে সেখানে তারা কি করে, যে জনগণের বিভিন্ন যে ইনপুটস গুলো আছে সেগুলোকে তারা সরকারের লেভেল পর্যন্ত পৌঁছে দেয়। মনে করে দেখো তোমাদের স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ পড়াতে গিয়ে এগুলো বললাম। বিউরোক্রেসি সেখানে একটা সরকারি এজেন্সি বা সরকারি অর্গান, তারা কি করে, তারা হচ্ছে ইনফরমেশনস গুলো সরকারের কাছে কিন্তু পৌঁছে দেয়, ইনফরমেশনস গুলো তারা সরকারের কাছে কিন্তু পৌঁছে দেয়। যে এরা হচ্ছে বিভিন্ন সরাসরি যেহেতু সরকারের বিভিন্ন সরকারেরই বিভিন্ন ফাংশনস গুলোকে তারা এক্সিকিউট করার কাজ করে, বিভিন্ন পলিসিগুলোকে এক্সিকিউট করার কাজ করে। তো সেই এক্সিকিউট করতে গিয়ে নতুন ধরনের যে ডিমান্ডগুলো তৈরি হয় বা মানুষের যে অসুবিধাগুলো হচ্ছে, যে কমপ্লেন্টসগুলো তাদের কাছে আসছে, সেগুলো তারা কিন্তু খুব ভালো করে জানে। তো সেগুলোকে প্রসেস করে যদি সরকার এখন পরিবর্তন করতে চায় তাহলে করাটা কিন্তু খুব সহজ। এগুলো আমরা দেখতে পাবো। ইন্টারেস্ট গ্রুপসের কথা বলা হচ্ছে, বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপস গুলো আছে, তারাও কি করে, যে জনগণকে তারা যে গোষ্ঠীর হয়ে সেখানে হচ্ছে প্রতিনিধিত্ব করে, যে গোষ্ঠীর ইন্টারেস্টকে তারা সার্ভ করতে চায়, তো সেই গোষ্ঠীর সেখানে ইনফরমেশনস গুলো তারা কি করে সরকার পর্যন্ত পৌঁছে দেয়। তো এক প্রকার তারা কি করে, ব্রেনের বা পুরো বডিটার মধ্যে এরা কতগুলো অর্গান হিসেবে কাজ করে। তো পলিটিক্যাল সিস্টেম যদি একটা পুরো বডি হয়, তাহলে সেই বডির বিভিন্ন অর্গান হচ্ছে এরা, যে বিভিন্ন সময় এরা কি করে, বিভিন্ন রকম ভাবে এরকম ইনফরমেশনস তারা সরকারের কাছে পৌঁছে দেয় এবং সেই ইনফরমেশনসের ভিত্তিতে সরকার ডিসিশন নেয় এবং সেই ডিসিশনসগুলো আবার ভুল নাকি ঠিক, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট নাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেগুলো মানুষের উপকারে আসবে নাকি অপকারে আসবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও তারা চর্চা করে তারা কি করে, প্রতিনিয়ত এই কাজের মধ্যে নিজেকে ইনভলভ রেখে তারা সিস্টেমটিকে বেটার করার চেষ্টা করছে। সো ফ্লো অফ ইনফরমেশন এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। সো এই সাইবারনেটিক অ্যাপ্রোচ এটাকেই বলা হচ্ছে এবং এটাই দেখবে তোমরা আমাদের পলিটিক্যাল সিস্টেমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে, এটাকে কোন রকম ভাবে অবহেলা করা যায় না। তো এই কথাগুলোই আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু আমাদের এই কার্ল ডয়েচ বলার চেষ্টা করেছেন, তার ওই যে বললাম যে নার্ভস অফ গভর্নমেন্ট বইটিতে বিশেষভাবে বলার চেষ্টা করেছেন এবং সেকেন্ড যে বইটির নাম বললাম সেখানে। এগুলোই তোমরা পাবে, এগুলোই তোমরা দেখো পরীক্ষায় এখনো পর্যন্ত 36টা কোয়েশ্চেন্স আমি খুঁজে পেয়েছি, তো 36টা কোয়েশ্চেন্সের মধ্যে তোমরা এগুলোই পাবে, আর বলার কিছু নেই আমার এখানে। এবার যদি তোমাদের কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারো। এতটুকুই আলোচনা আজকের, এতটুকু জানলেই এনাফ। অনেক মডেল আছে, মডেলগুলো আমি আজকের আলোচনায় আসবো না, কারণ মডেল নিয়ে আমরা আলোচনা করব আমাদের ইউনিট 1 যখন পড়বো তখন। অনেক লাসওয়েলের মডেল আছে, এনআর মডেল আছে, আরো অনেক মডেল আছে। তো সেই মডেলগুলো থেকে আমাদের সাবজেক্টিভ কোয়েশ্চেন জানতে চায় না, সো এখানে আমি চর্চা করব না। এটাকে আমরা এইভাবেই চর্চা করি, এটাকে ছোট করেই পড়ি, যতটা দরকার ততটাই পড়ি,
আমরা সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করি, বাকি যখন যেটা যেখানে পড়ার আমরা সেখানে সেটাকে পড়ে নেব। তো এই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। বলো এবার যদি কিছু জানার থাকে। বুঝতে পেরেছো তুমি? ক্লিয়ার হয়েছে? তোমার সিলেবাসে মডেলগুলো আছে, দেখলে তুমি বিভিন্ন সিলেবাসটা দেখো, সার্চ করলে তুমি না, তো সেখানে মডেলগুলোর নাম জানতে চেয়েছে। ঠিক আছে, ময়ূরী সিলেবাসটা দেখবে, তোমার সেকেন্ড সেমিস্টারে এগুলো আছে ময়ূরী। ঠিক আছে, ওকে স্যার। তো এই হচ্ছে আমাদের কিন্তু বিষয়বস্তু। বোঝা গেছে? বোঝাতে পেরেছি? কারো কোনো কনফিউশনস? কতজন জয়েন করেছো দেখি, কেউ বেরোবে না। আলিশা, অনিন্দিতা, দীপিকা, নুরশেদ, শোভন, ইপসিতা, ঝিলিক, কুতুবুদ্দিন, মহুয়া, ময়ূরাক্ষী, ময়ূরী, নাজমুন্নেশা, নয়নিকা, ঋতিকা, শ্রেয়া, সোহিনী, স্থাপিতা, আর হচ্ছে শুভম সাহু। অঞ্জলি কোথায়? অঞ্জলি আর অপর্ণা কোথায়? জয়েন করেনি ওরা? মহুয়া, অঞ্জলি জয়েন করেছিল? অঞ্জলি আর অপর্ণা? অঞ্জলি আগে জয়েন করেছিল, ও পরে লেফট হয়ে গেছে। অপর্ণা? কি অপর্ণার বান্ধবী কোথায়? তো যাই হোক, তাহলে এই আমি আশা করি বুঝাতে পেরেছি, তোমাদেরও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। বড় কিছু নেই, কারণ যেহেতু তোমরা সিস্টেম অ্যাপ্রোচ পড়েছো, যেহেতু তোমরা স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ পড়েছো, কাজে আর নতুন করে বলার কিছু নেই। জাস্ট এতটুকুই জানলেই তোমাদের কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, ওয়েবসাইটে খুলে ফেলো, আমি মেটেরিয়ালটা পাঠিয়ে দিচ্ছি। ওয়েবসাইট দেখো, সেখানে 36টার মতো কোয়েশ্চেন্স আছে, সলভ করে ফেলো। আগামীকাল ওটা আমরা অ্যানালাইজ করবো। অ্যানালাইজ করতে গিয়ে তখন আমরা আরো দু একটা যদি নাম কিছু এসে থাকে, আমরা সেখানেই সেটাকে চর্চা করে ফেলবো। ঠিক আছে, আমি এখন করো না, আর 2 মিনিট তোমার টাইম দাও আমাকে। বোধহয় এখানে 2-4টে আরো কোয়েশ্চেন সাইবারনেটিক্স এগুলো একটু আপডেট হবে। আমি ওই পার্টটা আপডেট করতে ভুলে গেছি, ওগুলো করে দিই, তারপরে তোমরা করো। ঠিক আছে, 40টার মতো হয়তো হতে পারে। তো 40টার মতো কোয়েশ্চেন্স আছে, এবং দেখবে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু রিপিট কোয়েশ্চেন্স। সো রিপিট কোয়েশ্চেন্সগুলোতে বুঝতেই পারছো, যেগুলো বারবার জিজ্ঞেস করছো সেগুলোতে বারবার ফোকাস করো, ওগুলোই পরীক্ষায় আসবে। আশা করি এখান থেকে যা জিজ্ঞেস করবে সবই কমন পাবে। ঠিক আছে, চলো, আর কিছু বলার আছে কারো? বলার নেই, তাহলে আজকে এতটুকুই থাক। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। চলো, বলার নেই তাহলে, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হুম।